অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিরিজের প্রথম সিজনে সবগুলো নম্বর কার্ড বা তাস এবং দ্বিতীয় সিজনে ফেস কার্ডগুলোর গেম কমপ্লিট করে বাস্তব দুনিয়ায় ফিরে আসে অ্যারিসু উসাগি সহ আরও বেশ কিছু মানুষ। কিন্তু বর্ডারল্যান্ডের মুছে যাওয়া স্মৃতি দুঃস্বপ্ন হয়ে বারবার তাদের পীড়া দিচ্ছিল। এরই মধ্যে আবার একদিন উসাগি মিসিং হয়ে যায় এবং তার বডি খুঁজে পাওয়ার পরে দেখা যায় সে কোমায় চলে গেছে। অ্যারিসু উসাগির কাছে জোকার কার্ড খুঁজে পায়। এতে সে বুঝতে পারে বর্ডারল্যান্ডের নৃশংস গেম এখনও শেষ হয়নি আর উসাগিও হয়তো বর্ডারল্যান্ডে চলে গেছে। তাই অ্যারিসু জোকার গেম শেষ করার জন্য এবং উসাগিকে ফিরিয়ে আনার জন্য আবারও বর্ডারল্যান্ডে যাবার সিদ্ধান্ত নেয়। আগেরবার মৃত্যুর মুখ থেকে তারা ফিরে আসতে পেরেছিল, কিন্তু এবার তাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে? অ্যারিসু কি ছলনাময়ী জোকারকে হারিয়ে উসাগিকে আসল দুনিয়ায় ফিরিয়ে আনতে পারবে? জানতে হলে আসুন শুনে আসি আপনাদের বহু কাঙ্ক্ষিত অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিরিজের সিজন 3 এক্সপ্লেনেশন। সবগুলো নম্বর এবং ফেস কার্ডের গেম শেষ করার প্লেয়ারদের দুটো চয়েস দেওয়া হয়েছিল। তারা বর্ডারল্যান্ডের দুনিয়ায় থেকে যেতে চায় নাকি আসল দুনিয়ায় ফিরে যেতে চায়। দুজন লোক বাদে প্রায় বাকি সবাই আসল দুনিয়ায় ফিরে আসার অপশনটা বেছে নেয়। দুনিয়ায় ফিরে আসার পরে তাদের বর্ডারল্যান্ডের স্মৃতি প্রায় মুছে গিয়েছিল, কিন্তু মানুষের মস্তিষ্কের প্রসেস তো অনেক জটিল, তাই কোথাও না কোথাও সেসব স্মৃতির ছিটেফোঁটা রয়ে গিয়েছিল, যার কারণে বর্ডারল্যান্ড থেকে ফিরে আসা মানুষদের স্বপ্নে বর্ডারল্যান্ডের কিছু কিছু ঘটনা মনে পড়ছিল। তবে এক একজনের এক এক ঘটনা মনে পড়ছিল। কারো হয়তো একটা গেমের কথা মনে পড়ছে, কারো হয়তো চোখের সামনে দেখা মৃত্যুর কথা মনে পড়ছে। তবে ওরা বর্ডারল্যান্ডের ব্যাপারে এক্স্যাক্টলি কিছু মনে করতে পারছিল না। এই ব্যাপারটা খেয়াল করে সাইকোপ্যাথোলজির একজন প্রফেসর মাতসুয়ামা। তাই মাতসুয়ামা সব ভিকটিমদের কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু করে। তথ্য সংগ্রহের জন্য সে অন্যান্যদের পাশাপাশি অ্যারিসুকেও ইউনিভার্সিটিতে ডেকে আনে। সে অ্যারিসুকে জিজ্ঞেস করে বেহুশ থাকাকালীন সে কোনো স্বপ্ন দেখেছে কিনা যেখানে গেমের কারণে জীবন বাজি রাখা লাগে। অ্যারিসুর সেসব স্মৃতি মনে ছিল না, তবে তার ফিল হচ্ছিল সে অন্য কোনো দেশে ভ্রমণ করতে গেছে। এর বেশি আর কোনো তথ্য অ্যারিসু দিতে পারে না। এতে অবশ্য মাতসুয়ামা একটু আপসেট হয়। অ্যারিসু বের হবার সময়ে মাতসুয়ামাও তার সাথে কিছু দূর পর্যন্ত আসে এবং কনভিন্স করে অ্যারিসুর যদি নতুন কিছু মনে পড়ে তবে যেন সে অবশ্যই মাতসুয়ামাকে সেটা জানায়। ওয়েটিং রুমে অ্যারিসুর জন্য উসাগি অপেক্ষা করছিল। অ্যারিসু মাতসুয়ামার সাথে উসাগিকে পরিচয় করিয়ে দিয়ে বলে উসাগি তার স্ত্রী। মাতসুয়ামা যখন জানতে পারে উসাগিও ওই দুর্ঘটনার ভিকটিম, তখন সে উসাগিকেও ইন্টারভিউর জন্য ইনভাইটেশন জানায় এবং নিজের ভিজিটিং কার্ডটা উসাগিকে দেয়। অ্যারিসু আর উসাগি যখন ক্যাম্পাসের ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন অ্যারিসু খেয়াল করে দূর থেকে মাতসুয়ামা তাদের ওপরে নজর রাখছে। আসলে ভিকটিমদের সাথে কি ঘটেছিল সেটা জানার জন্য মাতসুয়ামার খুব বেশি আগ্রহ ছিল। সে বাড়ি ফিরে ভিকটিমদের কমন পয়েন্টগুলো নোট করে রাখে। এদের ভেতরে অধিকাংশই গেমের কথা বলেছে, প্রায় সবাই একই জিনিসের স্বপ্ন দেখেছে। এই জন্য তার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছিল। এ সময় তার কাছে কারো মেসেজ আসে এবং জানায় সে একটা গ্রুপের খোঁজ পেয়েছে যারা সেমিনারের আয়োজন করে হিপনোটিজমের মাধ্যমে মানুষকে জন্ম মৃত্যুর মাঝামাঝি অবস্থাটা ফিল করায়। যদিও সে বেশি কিছু জানতো না, তাই পরের দিন মাতসুয়ামাকে একজন মহিলার কাছে দেখা করতে পাঠায়। মাতসুয়ামা মহিলাকে জিজ্ঞেস করে ওই সেমিনারে কি ঘটে। মহিলা জানায় ওখান থেকে তারা এমন দুনিয়ায় পৌঁছে যায় যেখানে তাদের গেম খেলতে বাধ্য করা হয়। এই গেমগুলো অনেক বেশি ডেঞ্জারাস হয়, এই জন্য মহিলা মাতসুয়ামাকে পরামর্শ দেয় তার ওখানে না যাওয়াই ভালো। তবে মহিলার আগের কথাগুলো শুনে মাতসুয়ামা খুব বেশি উৎসুক হয়ে পড়ে এবং সেখানে যাবার জন্য মহিলাকে রেফার করতে বলে, কারণ রেফার ছাড়া ইজিলি সেমিনারে যাওয়ার সুযোগ নেই। তো বেশ কিছুদিন পরে অবশেষে মাতসুয়ামার কাছে সেমিনারে যাবার ইনভাইটেশন চলে আসে। এরপরে মাতসুয়ামা নির্ধারিত জায়গায় গিয়ে দেখে সেখানে তার মতো আরও কয়েকজনও এসেছে। সবার চলে আসার পরে গেমের হোস্ট তাদের গোল টেবিলে থাকা চেয়ারে বসতে বলে। মাতসুয়ামার পা অকেজো ছিল, সে সবসময় হুইল চেয়ারে চলাফেরা করত। সে যেহেতু হুইল চেয়ারে বসেই ছিল তাই ওদের নির্ধারিত চেয়ারে বসে না। তবে হোস্ট সতর্ক করে দেয় সবাইকে নির্ধারিত চেয়ারেই বসতে হবে, আর এখন তাদের একটা গেম খেলা লাগবে। গেম শেষ না করে কেউ নিজের চেয়ার থেকে উঠতে পারবে না। তো মাতসুয়ামা চেয়ারে বসার পরে হোস্ট সবার সামনে কয়েকটা করে কার্ড বা তাস রাখে। এরপরে বলে তাদের গেমের নাম ওল্ড মেইড। এই সবগুলো কার্ডের ভেতরে একটা জোকার কার্ড আছে, যার কাছে জোকার কার্ড থাকবে সেই ওল্ড মেইড। এখানে যতজন প্লেয়ার আছে তাদের কাজ হলো নিজে থেকেই পাশের প্লেয়ারের একটা কার্ড চুজ করা কার্ড যদি নিজের কোনো কার্ডের সাথে পেয়ার বা জোড়া হয়ে যায় তাহলে সেই জোড়া কার্ড টেবিলে শো করবে। তো গেমের রুলস হলো যদি কারো কাছ থেকে জোকার কার্ডটা অন্য কেউ চুজ করে ফেলে তাহলে যে প্লেয়ার জোকার কার্ড হারালো সে মারা যাবে।
এভাবে সবার লাস্টে যার হাতে জোকার কার্ড থাকবে সে বেঁচে যাবে। তো গেম শুরুর পরপরই একজন প্লেয়ার জোকার কার্ড হারিয়ে ফেলে, ফলে সে সাথে সাথেই ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। এই দৃশ্য দেখে আতঙ্কে আরেকটা মেয়ে উঠে পালানোর চেষ্টা করলে সেও ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। আসলে তাদেরকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল, তো বাধ্য হয়ে তারা গেম কন্টিনিউ রাখে। এভাবে এক পর্যায়ে মাতসুয়ামার হাতে জোকার কার্ডটা চলে আসে এবং বাকি সব প্লেয়ার মারা গিয়ে শুধু একজন বেঁচে থাকে। মাতসুয়ামা যেহেতু সাইকোলজির প্রফেসর ছিল, তাই সে অপোজিট প্লেয়ারের সাথে একটা মাইন্ড গেম খেলে। সে নর্মাল কার্ডের চেয়ে জোকার কার্ডটা একটু উঁচু করে রাখে, আর প্লেয়ারটা কার্ড চুজের জন্য হাত বাড়ালে সে জোকার কার্ডটা তার দিকে এগিয়ে দেয়। এতে প্লেয়ারটার সাইকোলজিক্যালি মনে হয় মাতসুয়ামা তাকে ভুল কার্ডটা দেবার চেষ্টা করছে, তাই সে ইজিলি জোকার কার্ড পাওয়ার সুযোগ হাতছাড়া করে ভুল কার্ডটা চুজ করে, ফলে সেও মারা যায়। আর সবার লাস্টে মাতসুয়ামাই শুধু টিকে থাকে, তাই সে গেমের উইনার হয়ে যায়। এ সময় একজন লোক সামনে এসে বলে, বর্ডারল্যান্ডে তোমাকে স্বাগত। অর্থাৎ গেম কমপ্লিট করার বিনিময়ে মাতসুয়ামা বর্ডারল্যান্ডের দুনিয়া যাবার সুযোগ পেয়ে যায়। আর মাতসুয়ামাকে বর্ডারল্যান্ডে নিয়ে যেতে হেল্প করা এই লোকটা কিন্তু সিজন 2 এর ব্যান্ডা, যে সব গেম কমপ্লিটের পরে বর্ডারল্যান্ডে থাকার অপশন চুজ করেছিল। অর্থাৎ ব্যান্ডা এখন বর্ডারল্যান্ডে গেম মাস্টার বা রিক্রুটারের কাজ করছে। যাই হোক, এদিকে উসাগি ঘুমের ভেতরে বাবাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। পাশে থেকে অ্যারিসু তাকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন অ্যারিসু আর উসাগি দুজনই নিজেদের কাজে বেরিয়ে যায়। ওয়ার্ক প্লেসে অ্যারিসুর সাথে একজন মেয়ে দেখা করতে আসে, আর এই মেয়েটা হলো আন, যার সাথে মিলে অ্যারিসু বর্ডারল্যান্ডে বেশ কিছু গেম খেলেছিল। যদিও অ্যারিসু আনকে চিনতে পারছিল না, তবে সামহাও আনের সমস্ত কথা মনে ছিল। সে অ্যারিসুকে জানায় বর্ডারল্যান্ডে তারা একসাথে গেম খেলেছিল, তারা শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছিল বলেই এই দুনিয়ায় ফিরে আসতে পেরেছে, না হলে অন্যদের মতো তারাও মারা যেত। অ্যারিসু সব ভুলে গিয়েছিল, তাই আন সবকিছু মনে করানোর জন্য অ্যারিসুকে একটা বিশেষ ড্রাগের কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে লোক চলে আসায় সে আর কিছু বলতে পারে না। অন্যদিকে উসাগির রাস্তা দিয়ে যাবার সময়ে একটা বিল্ডিংয়ের দিকে তার নজর যায়। বিল্ডিংটা তার চেনা চেনা লাগছিল, তাই সে কৌতূহলী হয়ে ভেতরে ঢুকতে হ্যালুসিনেশন করে। এখানে অনেক লাশ পড়ে আছে। আসলে বর্ডারল্যান্ডে এই বিল্ডিংটা তাদের একটা গেম অ্যারেনা ছিল, সেই স্মৃতিরই কিছু ছিটেফোঁটা অংশ তার মনে পড়ে যাচ্ছিল। তো এই ভয়ঙ্কর দৃশ্য হ্যালুসিনেট করে উসাগি বেশ ঘাবড়ে যায়। এরপরে সন্ধ্যায় অ্যারিসু বাড়ি ফিরে দেখে উসাগি তখনও ফেরেনি। এ সময় অ্যারিসুর কাছে উসাগির ফোন আসে। উসাগি ফোনের ওপাশ থেকে কাঁদছিল। সে শুধুমাত্র অ্যারিসুকে একটা কথাই বলে, অ্যারিসু আমাকে ক্ষমা করে দিও। এই বলি ফোনটা কেটে দেয়। এরকম অদ্ভুত আচরণ দেখে অ্যারিসু খুব টেনশনে পড়ে যায়। সে উসাগিকে খুঁজতে শুরু করে। খুঁজে না পেয়ে পুলিশের কাছে যায়। পুলিশ উসাগির লাস্ট লোকেশনের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে দেখতে পায় মিসিং এর আগে উসাগি প্রফেসর মাতসুয়ামার সাথে ছিল। উসাগিকে মাতসুয়ামার সাথে দেখে অ্যারিসুও বেশ অবাক হয়। সে সন্দেহ করে মাতসুয়ামা হয়তো উসাগিকে কিডন্যাপ করেছে, তবে পুলিশ ধারণা করে ওদের মধ্যে হয়তো রিলেশন চলছে, কারণ এই ভিডিও ফুটেজটা একটা রিসোর্টের। উসাগি সেখানে মাতসুয়ামার সাথে নিজ ইচ্ছায় দেখা করেছে। তো অ্যারিসু এবার মাতসুয়ামার ভার্সিটিতে চলে যায় এবং খোঁজ নিয়ে জানতে পারে মাতসুয়ামা লাস্ট 2 দিন ধরে মিসিং। এবার সে আরও কনফিউশনে পড়ে যায়। সে স্টাফের সাথে মাতসুয়ামার রুমটা চেক করতে যায়। সেখানে সে উসাগির ব্যাপারে মাতসুয়ামার কালেক্ট করা অনেক ডিটেলস দেখতে পায়। এছাড়া একটা মেমোরি কার্ডও পেয়ে যায়, যেটাতে মাতসুয়ামা উসাগির ইন্টারভিউ রেকর্ড করে রেখেছে। উসাগি মাতসুয়ামাকে ইন্টারভিউ দিয়েছে এটা অ্যারিসুর জানা ছিল না। সে ইন্টারভিউটা প্লে করে জানতে পারে উসাগি বারবার একই স্বপ্ন দেখে। স্বপ্নে সে তার বাবাকে পাহাড়ের ওপর থেকে লাফ দিয়ে সুইসাইড করতে দেখে। এই ব্যাপারটা সে আজ পর্যন্ত অ্যারিসুর সাথেও শেয়ার করেনি। তো ভিডিও দেখার পরে অ্যারিসু আপসেট হয়ে টানেলের ভেতর দিয়ে বাড়ি ফিরছিল। তখন হঠাৎ তার সামনে ব্যান্ডা উপস্থিত হয়। সে প্রথমে অ্যারিসুকে ধন্যবাদ জানিয়ে বলে, তোমার জন্যই আমি সবগুলো গেম কমপ্লিট করতে পেরেছিলাম। তুমি কি ওই সুন্দর দুনিয়ায় ফিরে যেতে চাও না? এই বলে ব্যান্ডা অ্যারিসুর পকেটে একটা জোকারের কার্ড ঢুকিয়ে দেয় এবং কানে কানে বলে, তোমার বউও এখন বর্ডারল্যান্ডই আছে। সেখানে নতুন গেমের আয়োজন করা হবে, আর তোমার বউকেও সেসব গেম খেলা লাগবে। এই বলে ব্যান্ডা গায়েব হয়ে যায়। আর অ্যারিসুর স্মৃতিতে বর্ডারল্যান্ডের এক মুহূর্তের স্মৃতি ভেসে ওঠে। অ্যারিসু বেশ বিচলিত হয়ে পড়ে। সে প্রথমে ভেবেছিল সব তার মনের কল্পনা, তবে সে পকেটে হাত দিয়ে দেখে সত্যি তার পকেটে একটা জোকারের কার্ড আছে। সে অবাক হয়ে কার্ডটা দেখছিল। এই সময় তার কাছে পুলিশের ফোন আসে এবং তাকে হাসপাতালে ডাকে।
অ্যারিসু হাসপাতালে গিয়ে দেখে উসাগিকে খুঁজে পাওয়া গেছে, তবে সে কোমায় চলে গেছে। উসাগির সাথে মাতসুয়ামাকেও পাওয়া গেছে, সেও কোমায় চলে গেছে। আর দুজনের রক্তই পরীক্ষা করে রক্তে ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সে জানতে পারে, উসাগি নাকি প্রেগনেন্ট। হয়তো উসাগি নিজেও এটা জানতো না, কারণ সে প্রেগনেন্সির ফার্স্ট স্টেজে আছে। তো পুলিশ উসাগির ব্যাগ থেকে যেসব জিনিস উদ্ধার করেছে অ্যারিসুকে সেগুলো দেখায়। অ্যারিসু সেসব জিনিসের ভেতরে একটা জোকারের কার্ডটাও দেখতে পায়। এতে সে বুঝে যায় ব্যান্ডা যা বলেছে সব সত্যি। উসাগি হয়তো বর্ডারল্যান্ডে চলে গেছে। এই জন্য অ্যারিসু সোজা আনের কাছে গিয়ে ঘটনাটা খুলে বলে এবং রিকোয়েস্ট করে তাকে যেন যেভাবেই হোক বর্ডারল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হয়। আন অলরেডি এই ব্যাপার নিয়ে অনেক ঘাটাঘাটি করেছিল, আর এসবের চক্করে সে একটা ড্রাগ ম্যানেজ করেছিল যেটা শরীরে পুশ করলে মানুষের হার্ট ব্লক হয়ে যায়, আর তখন তার আত্মা বর্ডারল্যান্ডে পৌঁছে যায়। আন অ্যারিসুকে সাবধান করে দেয় এই ড্রাগ শরীরে পুশ করার পরে সে জাস্ট 2 মিনিট সময় পাবে। এই 2 মিনিটের ভেতরে যদি অ্যারিসুর হার্টবিট সচল না হয় তাহলে সে মারা যাবে। যদিও পৃথিবীর 2 মিনিট বর্ডারল্যান্ডের টাইমলাইনে অনেক সময়, অ্যারিসুকে এই 2 মিনিটের ভেতরেই সব গেম কমপ্লিট করতে হবে, তা না হলে সে মারা যাবে। তো অ্যারিসু উসাগিকে ফিরিয়ে আনার জন্য লাইফ রিস্ক নিতেও রাজি ছিল, তাই আন তাকে ড্রাগটা পুশ করে দেয়। আর এক মুহূর্তের ভেতরেই অ্যারিসু বর্ডারল্যান্ডে পৌঁছে যায়। সে রুমের বাইরে বেরিয়ে দেখে সবকিছু ফাঁকা হয়ে গেছে, কোনো মানুষজন নেই। তবে সে একটা সাইনবোর্ড দেখতে পায় যেটাতে লেখা ছিল সন্ধ্যায় গেম শুরু হবে, আর গেমের প্লেসটা দক্ষিণ পূর্ব সাইডে 15 কিলোমিটার দূরে রয়েছে। অ্যারিসু মাইল ফলক ফলো করে গেম অ্যারেনাতে পৌঁছে যায়। সেখানে আরও অনেকেই গেম শুরুর জন্য অপেক্ষা করছিল, তবে তাদের ভেতরে উসাগি ছিল না। অ্যারিসু চলে আসার পরে গেম শুরুর অ্যানাউন্সমেন্ট করা হয়। সেখানে উপস্থিত কেউই বুঝতে পারছিল না কিসের গেমের কথা বলা হচ্ছে, এমনকি অ্যারিসুও কিছু মনে করতে পারছিল না। তো গেমের নাম হলো ভাগ্য। গেমের নিয়মে বলা হয় এখানে অনেকগুলো ড্রয়ার আছে, আর প্রতিটা ড্রয়ারে 1, 2, 3 করে নম্বর লেখা আছে। এছাড়াও সেখানে একটা বক্স আছে, বক্সের ভেতরে অনেকগুলো কাঠি আছে, আর প্রতিটা কাঠিতে একটা করে নম্বর লেখা আছে। এক একজন প্লেয়ার বক্স ঝাঁকিয়ে সেটার ভেতর থেকে একটা কাঠি বের করে নেবে। কাঠিতে যে নম্বর থাকবে সেই নম্বর অনুযায়ী ড্রয়ার খুলতে হবে। ড্রয়ারের ভেতরে একটা কাগজও থাকবে, সেই কাগজে যদি সৌভাগ্যের কথা লেখা থাকে তবে তো ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কাগজে কোনো ম্যাথের ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেটার উত্তর বলতে হবে। প্রয়োজনে প্লেয়ারটা অন্যদেরও সাহায্য নিতে পারবে। যদি উত্তর সঠিক হয় তাহলে তো বেঁচে গেল, আর ভুল হলেই বিপদ। সঠিক উত্তর থেকে ভুল উত্তরের রেঞ্জ যত বেশি হবে তাদের দিকে ততগুলো আগুনের তীর ছোড়া হবে। মানে ধরেন 10 যোগ 10-এর উত্তর 20 হলো, কিন্তু আপনি ভুল উত্তর 30 বললেন, তাহলে সঠিক আর ভুল উত্তরের মাঝে গ্যাপ থাকলো 10-এর। সেক্ষেত্রে 10টা আগুনের তীর প্লেয়ারদের ওপরে ছোড়া হবে। এতে কে বাঁচবে বা কে মরবে তার কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, প্রথমে প্লেয়ারেরা ব্যাপারটা গুরুত্ব দেয় না, তাদের কাছে এগুলো বুজরুকি মনে হয়। একজন মাতাল ফাজলামি করে বক্সের কাছে গিয়ে একটা কাঠি বের করে, তার কাঠির নম্বর ছিল 17। তখনই 17 নম্বর ড্রয়ারটা অটোমেটিক খুলে যায়। তবে সৌভাগ্যবশত তার ড্রয়ারের কাগজে কোনো ইকুয়েশন লেখা ছিল না। তো মাতালটার পরে কৌতূহলবশত একটা মেয়ে বক্স থেকে কাঠি বের করে, তার কাঠির নম্বর ছিল 21। 21 নম্বর ড্রয়ারে একটা কাগজ ছিল এবং সেটাতে ম্যাথের একটা ইকুয়েশন লেখা ছিল। অ্যারিসু এগিয়ে এসে অঙ্কটা দেখে বলে এটার উত্তর 15 হবে। তখন আরেকজন লোক বলে উত্তর হয়তো 18 হবে। এতে মেয়েটা কনফিউজড হয়ে উত্তর 18 সিলেক্ট করে, অথচ অ্যাকচুয়াল সঠিক উত্তর ছিল 15। মেয়েটা যেহেতু সঠিক উত্তরের চেয়ে 3 বেশি বলেছিল, তাই 3টা আগুনের তীর ছুটে আসে এবং মেয়েটা সহ আরও একজন প্লেয়ার মারা যায়। এতে ভয় পেয়ে একজন প্লেয়ার বাইরে পালানোর জন্য দৌড় দেয়, কিন্তু পুরো গেম অ্যারেনাটা তো লেজার রশ্মিতে ব্লক হয়ে গিয়েছিল, তাই সে লেজারের আঘাতে মারা যায়। এবার সবাই এই গেমের ভয়াবহতা বুঝতে পারে, কিন্তু তারা যেহেতু গেমের চক্করে ফেসে গিয়েছে তাই গেম কমপ্লিট না করে ফেরার উপায় নেই। তারা গেম কন্টিনিউ রাখে। এভাবে প্রতিটা রাউন্ডে মানুষ মরতে থাকে, আর এই গেমের চক্করে চারিদিকে ধ্বংস দেখে অ্যারিসুর অবশেষে বর্ডারল্যান্ডের অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর মনে পড়ে সে অনেকগুলো গেম খেলে সেগুলো কমপ্লিট করেছিল। তো এক পর্যায়ে অ্যারিসুর পালা আসে। অ্যারিসু একটা কাঠি চুজ করে ড্রয়ার খুলে প্রশ্ন দেখে হতভম্ব হয়ে যায়, কারণ তার চিরকুটের প্রশ্ন ছিল বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কতজন। অ্যারিসু যতটা সম্ভব ভেবে উত্তর দেয় 7.9 বিলিয়ন, কিন্তু সঠিক উত্তর ছিল 8 বিলিয়ন। অর্থাৎ অ্যারিসু 100 মিলিয়ন কম বলেছে। তার মানে এখন তাদের দিকে
100 মিলিয়ন আগুনের তীর ছুটে আসবে, ফলে এবার জায়গাটা নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে অ্যারিসু ধারণা করে এই গেম থেকে বেঁচে ফেরার কিছু না কিছু ফাঁকফোকর নিশ্চয়ই আছে। অ্যারিসু সেফ এক্সিট খুঁজতে শুরু করে এবং পায়ের নিচের টাইলসটা নড়তে দেখে বুঝতে পারে নিচে আন্ডারগ্রাউন্ড টানেল আছে। সে কয়েকজনের হেল্প নিয়ে ঢাকনাটা তুলে ফেলে আর দ্রুত সবাইকে নিয়ে টানেলে নামতে শুরু করে। ততক্ষণে আকাশ আগুনে লাল হয়ে ওঠে এবং মুষলধারে বৃষ্টির মতো তীর পড়তে শুরু করে। লাস্ট মুহূর্তে সবার শেষে বহু কষ্টে অ্যারিসু টানেলে ঢুকতে সক্ষম হয়। টানেলে ঢুকে যাওয়া প্লেয়ারেরা বেঁচে যায় এবং গেমটাও কমপ্লিট হয়ে যায়। অ্যারিসু সবাইকে নিয়ে টানেল থেকে বের হওয়ার সময়ে একটা সাইনবোর্ড দেখতে পায়। সেটাতে লেখা ছিল, এখান থেকে 17 কিলোমিটার উত্তর পূর্ব সাইডে কাল সন্ধ্যায় নেক্সট গেমটা শুরু হবে। আবারও নতুন গেম খেলতে হবে দেখে অনেকেই বিচলিত হয়ে পড়ে। অ্যারিসু সবাইকে জানায় এখান থেকে গেম না খেলে বেঁচে ফেরার উপায় নেই, বাচুক মরুক গেম তাদের খেলাই লাগবে। তারা আরেকটু এগিয়ে একটা বিল্ডিংয়ে জোকার কার্ডের প্রদর্শনী দেখতে পায়। এ সময় অ্যারিসু পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে সেই জোকার কার্ডটা রয়েছে। অ্যারিসুর দেখা দেখি বাকিরাও নিজেদের পকেটে হাত দিয়ে জোকার কার্ড খুঁজে পায়। এতে তারা বুঝে যায় এরা প্রত্যেকে বর্ডারল্যান্ড থেকে আসল দুনিয়ায় ফিরে গিয়েছিল, এই জন্যই তাদেরকে আবারও টেনে আনা হয়েছে। তবে এরা যে সবাই উল্কাপাতের ঘটনাতেই বর্ডারল্যান্ডে এসেছিল তা কিন্তু না। রাতে তারা যখন রেস্ট নেবার সময়ে একসাথে গল্প করছিল তখন জানা যায় এরা বিভিন্ন সময়ে বর্ডারল্যান্ডে এসেছিল। কেউ এসেছিল সুইসাইড করার কারণে, কেউ এসেছিল ছিনতাইকারীর আঘাতে আহত হয়ে, কেউ বা এসেছিল রোড অ্যাক্সিডেন্টের কারণে। মানে যারাই জন্ম মৃত্যুর মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গিয়েছিল তারাই বর্ডারল্যান্ডে এসেছিল, এই জন্যই তারা ফেসে গিয়েছে। যাই হোক, পরের দিন তারা নেক্সট গেমের জন্য নির্ধারিত জায়গায় যায়। তাদের এবারের গেম এরিনাটা একটা ভাইরাস রিসার্চ সেন্টার। তাদের এবারের গেমের নাম জম্বি হান্ট। এই গেমটা কার্ডের মাধ্যমে খেলা হবে। প্রত্যেককে র্যান্ডমলি কিছু কার্ড দেওয়া হবে। প্লেয়ারেরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ চুজ করতে পারবে। প্রতিটা রাউন্ডে দুজন করে গেম খেলবে। প্রথমে একজন নিজের কার্ড শো করবে, এরপরে সেকেন্ড জন নিজের কার্ড শো করবে। এভাবে যার কার্ডের সংখ্যাগুলোর যোগফল সবচেয়ে বেশি হবে সে গেমটা জিতে যাবে। আর হেরে যাওয়া প্লেয়ার নিজের কাছ থেকে জিতে যাওয়া প্লেয়ারকে একটা কার্ড দিয়ে দিবে। এভাবে এক সময় যার সবগুলো কার্ড শেষ হয়ে যাবে সে মারা যাবে। স্বাভাবিকভাবে গেমটা তো ইজি মনে হচ্ছিল, কিন্তু বর্ডারল্যান্ডে ইজি গেম বলে কিছু নেই। এই গেমের টুইস্ট হলো এখানে 3টা স্পেশাল কার্ড আছে, যদিও কার্ডগুলো সবার কাছে থাকবে না। ভাগ্যক্রমে কেউ কেউ কার্ডগুলো বা কোনো একটা কার্ড পাবে। এই 3টা কার্ড হলো জম্বি কার্ড, শটগান কার্ড আর ভ্যাকসিন কার্ড। দুজন প্লেয়ার খেলার সময়ে যদি একজন তার কাছে থাকা জম্বি কার্ড শো করে তাহলে অপরজন হেরে যাবে, কারণ জম্বি কার্ড বাকি কার্ডগুলোর চেয়ে শক্তিশালী। এছাড়া জম্বি কার্ডের প্রভাবে আরেকজনও জম্বি হয়ে যাবে। এভাবে জম্বিরা গেম শেষ হওয়া পর্যন্ত যতজনকে সম্ভব জম্বি বানিয়ে নেবে, কারণ গেম শেষে জম্বি বনাম মানুষ, যাদের সংখ্যা বেশি থাকবে তারাই জিতবে। তো এখন প্রশ্ন হলো জম্বি হওয়া থেকে আটকানোর উপায় কি? এই জন্যই মূলত বাকি 2টা কার্ড, শটগান কার্ড এবং ভ্যাকসিন কার্ড ইউজ করতে হবে। যদি খেলার সময় কোনো জম্বির সামনে শটগান শো করা হয় তাহলে সেই জম্বি মারা যাবে। প্রত্যেকের কাছে একটা কমন শটগান কার্ড থাকবে, যেটা তারা শুধু একবারই কোনো জম্বিকে মারতে ইউজ করতে পারবে। তবে হতাহত না ঘটিয়েও জম্বিকে মানুষে পরিণত করা সম্ভব। সেক্ষেত্রে ভ্যাকসিন কার্ডের ইউজ করতে হবে। তবে ভ্যাকসিন কার্ড কেউ নিজের উপরে অ্যাপ্লাই করতে পারবে না। তাছাড়া ভ্যাকসিন কার্ড সবার কাছে থাকবেও না। তো এইভাবে নিজেদের মেন্টালিটি অনুযায়ী প্লেয়ারদের গেমটা চালিয়ে যেতে হবে। আর এই বিল্ডিংয়ে কিন্তু অ্যারিসুদের এই গ্রুপটা ছাড়াও আরও 3টা গ্রুপ রয়েছে, আর প্রতিটা গ্রুপের কাছে জাস্ট একটা করে জম্বি কার্ড আছে। প্রয়োজনে তারা অন্যান্য গ্রুপের সাথে খেলতে পারবে। যাই হোক, এরপরে খেলা শুরু হয়। খেলার সময় অ্যারিসু অন্য গ্রুপের কাউকে পেলে জিজ্ঞেস করে উসাগি নামের কাউকে তারা চেনে কিনা, কিন্তু কেউই উসাগির খোঁজ দিতে পারে না। তবে একজন অ্যারিসুকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়। জোকারে গেম পুরোটা একটা টুর্নামেন্টের মতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপের খেলা চলছে। এমনও হতে পারে পরবর্তী এক গ্রুপ অন্য গ্রুপের বিপক্ষে খেলবে। যদি এমন হয়ে থাকে তাহলে লাস্টে অ্যারিসু আর উসাগিও মুখোমুখি হয়ে যেতে পারে। তখন তাদের একজনের অপরজনকে মেরে ফেলা লাগবে। কথাটা শুনে অ্যারিসু বেশ ঘাবড়ে যায়। তবে এই পর্যন্ত যেতে হলে তো তাদের আগেই এই গেমটা শেষ করা লাগবে। খেলা চলাকালে হঠাৎ একজন মেয়ে অ্যারিসুকে খেলার জন্য আহ্বান জানায়। অ্যারিসু বুঝতে পারে এই মেয়েটির কাছে জম্বি কার্ড আছে। এই মেয়েটি শুরু থেকেই অন্য একটা মেয়ের সাথে খেলছিল, কিন্তু হঠাৎ তার সঙ্গ ছেড়ে অ্যারিসুর সাথে খেলতে এসেছে। এই জন্য অ্যারিসু ব্যাপারটা বুঝে যায়। সে চাইলে মেয়েটাকে শটগান কার্ড দিয়ে মেরে ফেলতে পারত,
আবার মেয়েটিও চাইলে অ্যারিসুকে জম্বিতে পরিণত করতে পারত, তাই অ্যারিসু তাকে বুঝিয়ে ভরসা দেয় সে মেয়েটিকে শটগান কার্ড শো করবে না, আর মেয়েটিও তাকে জম্বি কার্ড শো করবে না। বিনিময়ে অ্যারিসু ভ্যাকসিন কার্ড খুঁজে মেয়েটাকে জম্বি মুক্ত করার চেষ্টা করবে। এই কথায় মেয়েটা রাজি হয়ে যায় এবং স্বাভাবিকভাবে তারা গেমটা শেষ করে। এরপরে অ্যারিসু আরেকজন মেয়েকেও খুঁজে বের করে। এরা দুজনেই জম্বি হয়ে গেছে। এরপর সে নিজের গ্রুপের সবাইকে গিয়ে এই ব্যাপারে জানায়। এ সময় অন্য গ্রুপের প্লেয়ার এসে বলে এদের দুজনকে শটগান কার্ড দিয়ে মেরে ফেলা উচিত, যাতে আর কাউকে জম্বি বানাতে না পারে। তবে অ্যারিসু মারামারির পক্ষে ছিল না। এ সময় আরেক গ্রুপের রেই নামের একটা মেয়ে এসে বলে তার কাছে অন্য একটা উপায় আছে। তারা মানুষ এবং জম্বিদের আলাদা গ্রুপ বানাবে, এতে তারা জেনে যাবে কারা জম্বি। কিন্তু জম্বিরা এসে কেনই বা ধরা দেবে, কারণ শটগান কার্ডে জম্বিদের মরার রিস্ক আছে। রেই জানায় তারা জম্বিদের অফার দেবে, তাদেরকে ভ্যাকসিন কার্ডের মাধ্যমে মানুষ বানানো হবে, তাহলে জম্বিরা এদের গ্রুপে যোগ দেবে। তখন তারা জম্বিদের কাছ থেকে নিরাপদে থাকতে পারবে। আর যেসব জম্বিরা গ্রুপে জয়েন করবে না তাদেরকে ডিটেক্ট করে মেরে ফেলতে হবে। তাদের গ্রুপে জম্বিদের যদি জিজ্ঞেস করা হয় ওদেরকে কে জম্বি বানিয়েছে, তাহলে তারা ওদের নাম বলে দেবে। এভাবে তারা ইজিলি জম্বিদের ডিটেক্ট করতে পারবে। সবাই রেইর কথাকে বিশ্বাস করে নেয়, কারণ রেই বলেছে তার কাছে ভ্যাকসিন আর জম্বি কার্ড দুটোই আছে। তো এরপরে প্ল্যান মতো খেলা শুরু হয়। আর বিপরীতে যেসব জম্বি থাকে তারা সহজে প্রকাশ্যে আসতে চায় না। অন্য একটা গ্রুপ তাদের একজন একজন করে মেরে ফেলে। কিন্তু সবগুলো গ্রুপ মিলিয়ে কতজন জম্বি ছিল সেটা সবার ধারণারও বাইরে। খেলার শুরুতে শুধুমাত্র 4 জন জম্বি ছিল, অথচ খেলার প্রতিটা রাউন্ডে জম্বির সংখ্যা বাড়তে শুরু করে। অ্যারিসু ভালোভাবে সবাইকে পর্যবেক্ষণ করতে থাকে। এতে সে বুঝতে পারে জম্বিদের সংখ্যা বেড়েই চলেছে। ততক্ষণে 17টা রাউন্ড খেলা শেষ হয়ে গিয়েছিল, আর মাত্র 3টা রাউন্ড খেলা বাকি ছিল। অ্যারিসু এবার ইনস্ট্যান্ট একটা প্ল্যান বানায়। সে এবার রেইর কাছে যায় এবং তার সাথে খেলার আহ্বান জানায়। রেই আসলে এতক্ষণ ফাপড়ের ওপরে চলছিল, তার কাছে জম্বি বা ভ্যাকসিন কোনো কার্ডই ছিল না। রেই নর্মাল কার্ড শো করার পরে অ্যারিসু তাকে জম্বি কার্ড শো করে দেয়। অ্যারিসু জম্বি, এটা দেখে রেই হতবাক হয়ে যায়। অ্যারিসু বলে টেনশন করো না, তোমাকে বাঁচানোর জন্যই আমি তোমাকে জম্বি বানালাম। রেই জিজ্ঞেস করে অ্যারিসু কখন জম্বি হয়েছে। অ্যারিসু জানায় সে খেলার শুরু থেকেই জম্বি ছিল, মানে জম্বির মোট 4টা কার্ডের একটা অ্যারিসু পেয়েছিল। এদিকে অ্যারিসু নবু নামের একজনকে নিজের দলে টেনে নিয়েছিল। সে নবুর মাধ্যমে অন্যদের কাছে মেসেজ পাঠায়, তারাও যেন ইচ্ছাকৃতভাবে জম্বিতে পরিণত হয়। অ্যারিসু অলরেডি সবার ভরসার পাত্র হয়ে উঠেছিল, তাই অ্যারিসুর কথা শুনে ওরাও জম্বি হতে রাজি হয়ে যায়। তবে বেশ কিছু লোক এর বিরোধিতা করে। লাস্ট রাউন্ডে অ্যারিসু এবং তার লোকেরা যতজনকে পারে জম্বি বানিয়ে নেয়। এরপরে খেলা শেষ হলে দেখা যায় জম্বির সংখ্যা 32 জন আর মানুষের সংখ্যা মাত্র 13 জন। আর নিয়ম অনুযায়ী যে দল জিতবে তারাই বেঁচে থাকবে, বাকিরা মরে যাবে। তাই অ্যারিসু সহ জম্বি যারা তারা বেঁচে যায় এবং গেমটা কমপ্লিট করে। তো গেম কমপ্লিট করে বের হবার সময়ে তারা সাইনবোর্ডে নোটিফিকেশন দেখে নেক্সট গেম 2 দিন পরে সন্ধ্যার সময়ে 16 কিলোমিটার দক্ষিণ পশ্চিম সাইডে অনুষ্ঠিত হবে। যাই হোক, এদিকে উসাগি আর মাতসুয়ামা আবার আরো ভয়ঙ্কর একটা গেমে পার্টিসিপেট করেছিল। তাদের একটা জায়গা পার করতে হবে, কিন্তু সেই পথ দিয়ে অসংখ্য রিং ছুটে আসছিল। কিন্তু রিংগুলো ধারালো ছিল, কাউকে টাচ করা মানেই সে কেটে ফালা হয়ে যাবে। তবু উসাগি আর মাতসুয়ামা দুজনেই গেমটা কমপ্লিট করে ফেলে। হুইল চেয়ারে বসে মাতসুয়ামা যেভাবে গেমটা কমপ্লিট করলো সেটা সত্যিই অবিশ্বাস্য। যদিও খেলার সময়ে উসাগিও তাকে কিছুটা হেল্প করেছে। তো খেলা শেষ করে তারা বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন টুকটাক গল্প করছিল। উসাগি তার বাবাকে খুবই ভালোবাসতো। বাবার মৃত্যুটা সে আজও মেনে নিতে পারেনি, এই জন্যই বাবাকে রোজ রাতে সে দুঃস্বপ্নে দেখে। তবে এখানে একটা কনফিউশন আছে, মাতসুয়ামা উসাগিকে এই দুনিয়ায় কেন নিয়ে আসলো। আসলে সেদিন সেমিনারে কার্ডের গেম জেতার পরে ব্যান্ডা মাতসুয়ামাকে একটা প্রপোজাল দিয়েছিল। সে মাতসুয়ামাকে বর্ডারল্যান্ডে নিয়ে যাবে, বিনিময়ে তাকে একটা কাজ করে দিতে হবে। আর কাজটা হলো যে কোনো উপায়ে উসাগিকে বর্ডারল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করতে হবে। বর্ডারল্যান্ডে যাবার কৌতূহলে মাতসুয়ামা ব্যান্ডার কথায় রাজি হয়ে যায়। উসাগির মনে যেহেতু বাবার জন্য অনেক আবেগ রয়েছে, তাই মাতসুয়ামা সেই আবেগকে কাজে লাগিয়ে উসাগিকে কাউন্সিলিংয়ের নামে এটা সেটা বুঝিয়ে কনভিন্স করে এবং ব্যান্ডার দেওয়া একটা ড্রাগ উসাগিকে দেয়। এভাবে সে উসাগিকে বর্ডারল্যান্ডে নিয়ে আসে। যাই হোক, এরপরে মাতসুয়ামা এবং উসাগি নেক্সট গেমের জন্য যায়। সেখানে আরও অনেক প্লেয়ার ছিল। তাদের এবারের গেম এরিনা একটা মেট্রো স্টেশন। একটা মেট্রো ট্রেন আসার পরে তাদের ট্রেনে চড়তে বলা হয়। ট্রেনে চড়ার পরে তাদের এই গেমের নিয়ম বলে দেওয়া হয়। এই গেমের নাম চলন্ত ট্রেন। তাদের এই ট্রেনের কোনো ড্রাইভার নেই,
এই ট্রেনে 8টা বগি আছে। তাদের কাজ হলো ইমার্জেন্সি সাইরেন শোনার আগে ইঞ্জিন পর্যন্ত পৌঁছানো এবং ট্রেনটা থামিয়ে দেওয়া। সাইরেন বাজার আগে যদি তারা ট্রেনটা থামাতে পারে তাহলে বেঁচে যাবে, না হলে সবাই মারা যাবে। তবে এই 8টা বগি পার করাও কিন্তু সহজ না, কারণ তারা যখন এক বগি থেকে অন্য বগিতে যাবে তখন সামনের এবং পেছনের বগির দরজা লক হয়ে যাবে। আর নতুন বগিতে ঢোকার 30 সেকেন্ডের ভেতরে বগিতে অক্সিজেন বা বিষাক্ত গ্যাস ছাড়া হবে। অক্সিজেন গ্যাস হলে তো সবাই বেঁচে যাবে, কিন্তু বিষাক্ত গ্যাস হলেই মারা পড়বে। আর এই বিষাক্ত গ্যাস শুধুমাত্র এই 8 বগির যে কোনো 4 বগিতে রয়েছে। তাদের মাথা খাটিয়ে বুঝে নিতে হবে কোন বগিগুলোতে বিষাক্ত গ্যাস আছে। এখন কথা হলো বিষাক্ত গ্যাস থেকে বাঁচার উপায় কি। এই জন্য মূলত প্রত্যেক প্লেয়ারকে গ্যাস মাস্ক এবং 5টা ক্যাপসুল দেওয়া হবে। এই ক্যাপসুলগুলো গ্যাস মাস্কে লাগিয়ে দিলে সেগুলো তাদের বিষাক্ত গ্যাস থেকে বাঁচাবে। কিন্তু সমস্যা হলো বগি 8টা, বিষাক্ত গ্যাস বের হবে যে কোনো 4টা বগি থেকে, কিন্তু ক্যাপসুল আছে 5টা। আবার একজনের জন্য বরাদ্দ ক্যাপসুল অন্য কেউ ইউজ করতে পারবে না। তার মানে তাদের যে কোনো 3টা বগিতে রিস্ক থেকে যাচ্ছে। এই 3টার ভেতরে যদি একটা বগিতেও বাই চান্স বিষাক্ত গ্যাস থাকে তাহলে ওরা শিওর মরবে। কিন্তু গেম যেহেতু শুরু হয়ে গেছে তাই খেলতে তো হবেই। তো যাই হোক, প্লেয়ারেরা নিজেদের গ্যাস মাস্ক এবং ক্যাপসুল নিয়ে নেক্সট বগিতে যায়। বগির ভেতরে খাঁচায় একটা পাখি রাখা ছিল। বগিতে গ্যাস ছাড়ার পরে সেটা অক্সিজেন নাকি বিষাক্ত গ্যাস সেটা পাখিটাকে দেখলে বোঝা যাবে। বিষাক্ত গ্যাস হলে এই পাখিটা সবার আগে মারা যাবে। তো বগিতে ঢোকার পরে তারা সন্দেহবশত গ্যাস মাস্ক এবং ক্যাপসুল পরে নেয়। 30 সেকেন্ড পার হতেই বগিটা গ্যাসে ভরে যায়, কিন্তু এই গ্যাস বিষাক্ত ছিল না, অর্থাৎ তাদের শুধু শুধু একটা ক্যাপসুল নষ্ট হয়ে গেল। তো আর কি করার, তারা আবারও নেক্সট বগিতে যায়। এই বগিতে এসেও তারা মাস্ক এবং ক্যাপসুল ইউজ করে। তবে এবার গ্যাস পুশ হতেই পাখিটা মারা যায়, সুতরাং এবারের গ্যাসটা বিষাক্ত ছিল। এরপরে তারা নেক্সট বগিতে যায়। এবার তারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এখনও 5টা বগি পার করা বাকি, অথচ তাদের কাছে মাত্র 3টা ক্যাপসুল আছে। তাই সবাই সিদ্ধান্ত নেয় এবার তারা মাস্ক পরবে না। তারা ভাগ্যের ওপরে খেলা ছেড়ে দেয়। আর সৌভাগ্যবশত এই বগির গ্যাস বিষাক্ত ছিল না, তাই তারা বেঁচে যায় এবং নেক্সট বগিতে ঢোকে। এ সময় তাদের পাশ দিয়ে আরেকটা ট্রেন চলে যায়। এই ট্রেনেও সেম গেম খেলানো হচ্ছিল, আর ওই ট্রেনের মানুষগুলো এই বিষাক্ত গ্যাসের কবলে পড়েছিল। তাদের ভয়ঙ্কর মৃত্যু দেখতে পেয়ে সবার বুকের ভেতরটা কেঁপে ওঠে। যাই হোক, এই বগিতে আসার পরে তারা লজিক্যালি চিন্তা করার চেষ্টা করে। ট্রেনে একজন টেকনিশিয়ান ছিল যে ট্রেনের ব্যাপারে টুকটাক জানতো। সে বলে ট্রেনের ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য ট্রেনের ওপরে পেন্টোগ্রাফ লাগানো থাকে। যে বগির ওপরে পেন্টোগ্রাফ থাকে সেখানে হয়তো গ্যাস ট্যাঙ্ক লাগানোর মতো জায়গা থাকে না। তাদের এই বগির ওপরে কোনো পেন্টোগ্রাফ নেই, তাই হতে পারে এই বগির ওপরে গ্যাস ট্যাঙ্ক লাগানো আছে। এই সন্দেহ থেকে তারা মাস্ক এবং ক্যাপসুল ইউজ করে। তবে বেশ কয়েকজন ক্যাপসুল বাঁচানোর জন্য মাস্ক ইউজ না করে খেলাটা ভাগ্যের হাতে ছেড়ে দেয়, কিন্তু তাদের ভাগ্য খারাপ ছিল। এই বগিতে বিষাক্ত গ্যাস ছাড়ায় তারা খুব নির্মমভাবে মারা যায়, আর বাকিরা নেক্সট বগিতে পৌঁছে যায়। তাদের এখনও 4টা বগি পার করতে হবে, অথচ মাত্র 2টো ক্যাপসুল বেঁচে আছে। এবারও তারা লজিক্যাল পদ্ধতি ফলো করে। টেকনিশিয়ান জানায় এই বগিতে পেন্টোগ্রাফ আছে, তাই গ্যাস ট্যাঙ্ক থাকার চান্স কম। এই জন্য তারা রিস্ক নিয়ে মাস্ক ইউজ করে না। তবে সৌভাগ্যবশত তাদের থিওরি কাজ করে, অর্থাৎ এই বগিতে বিষাক্ত গ্যাস ছিল না, তাই ইজিলি তারা নেক্সট অর্থাৎ 6 নম্বর বগিতে চলে যায়। কিন্তু এই বগিতে এসে টেকনিশিয়ানের মাথা আওলাঝালো হয়ে যায়। এই ট্রেনটা সম্পূর্ণ অন্য মডেলে ছিল, তাই সে আর পেন্টোগ্রাফ কিংবা গ্যাস ট্যাঙ্কের ব্যাপারে কোনো প্রেডিক্ট করতে পারে না। ফলে সবাই টেনশনে পড়ে যায়। তাদের কাছে চিন্তা ভাবনারও বেশি সময় ছিল না, তাই কোনো রিস্ক না নিয়ে উসাগি মাস্ক পরে নেয়। তাকে ভরসা করে বাকিরাও গ্যাস মাস্ক পরে নেয়। কিন্তু দুঃখজনকভাবে এই বগির গ্যাস বিষাক্ত ছিল না, অর্থাৎ তাদের আরও একটা ক্যাপসুল অযথা নষ্ট হলো। এতে সবাই প্রচণ্ড ভেঙে পড়ে। তাদের এখনও 2টো বগি বাকি, অথচ ক্যাপসুল ছিল শুধুমাত্র একটা। তার চেয়ে সাংঘাতিক ব্যাপার হলো তারা অলরেডি অক্সিজেনের 4টা বগি পার হয়ে এসেছে। তার মানে নেক্সট 2টো বগিতেই বিষাক্ত গ্যাস আছে। আর তাদের কাছে যেহেতু মাত্র একটা ক্যাপসুল বাকি আছে, তাই ইঞ্জিন রুমে পৌঁছানো প্রায় অসম্ভব। তার আগেই সবাই মারা পড়বে। যেহেতু সবাই উসাগিকে ফলো করে মাস্ক ইউজ করেছিল, তাই অনেকেই উসাগিকে দোষারোপ করতে শুরু করে। লজ্জায় উসাগির মাথাটাও হেট হয়ে যায়। তবে এই সময় টেকনিশিয়ান লোকটা জানায় তারা নেক্সট যে স্টেশনে প্রবেশ করবে সেখানে প্যারালাল লাইন আছে, মানে ওখানে পাশাপাশি একই সাথে একাধিক ট্রেন পাস করতে পারবে। আর এর আগে একটা স্টেশনে তাদের পাশ দিয়ে অন্য একটা ট্রেন যেতে দেখেছিল। সেই ট্রেনের গতি যদি সেম থাকে
তাহলে নেক্সট স্টেশনে সেম ট্রেনটা তাদের পাশাপাশি চলে আসবে আর ওই ট্রেনে সবাই মারা গেছে, অর্থাৎ ওই ট্রেনের বিষাক্ত গ্যাস ফুরিয়ে গেছে এবং ওই ট্রেনের দরজাও খোলা আছে। প্রতিটা বগির খেলা শেষে ভেতরের গ্যাস বের করার জন্য বাইরের দরজাটা খোলা হয়। তাই ওরা প্ল্যান করে যদি তারা লাফ দিয়ে পাশের ট্রেনে চলে যেতে পারে তাহলে এই রাউন্ডের গেমে সার্ভাইভ করতে পারবে। তাদের হাতে এই একটাই অপশন বেঁচে আছে। তো নেক্সট স্টেশনে ঢুকতেই অন্য ট্রেনটা তাদের পাশাপাশি চলে আসে। তখন উসাগি সহ বেশ কয়েকজন পাশের ট্রেনে লাফিয়ে চলে যায়। মাতসুয়ামা যেহেতু লাফাতে পারবে না তাই সে ট্রেনের হাতল ধরে প্রথমে ঝুলে থাকে, এরপরে হাতলের সাহায্যে পাশের ট্রেন বরাবর লাফ দেয়। উসাগি দ্রুত তাকে টেনে নিয়ে জড়িয়ে ধরে। ঠিক এ সময়ে আরও একটা ট্রেন তাদের পাশের লাইনে চলে আসে আর এই ট্রেনটাতেই অ্যারিসুর টিম গেম খেলছিল। অ্যারিসু আর উসাগি একে অপরকে দেখে অস্থির হয়ে পড়ে। তারা একে অন্যের কাছে যেতে চাইছিল তাই হাত বাড়ায়, কিন্তু ততক্ষণে দুটো ট্রেনই আলাদা টানেলে ঢুকে পড়ে আর তারা আলাদা হয়ে যায়। উসাগির ট্রেন বিপদ ঘটার আগেই থামিয়ে দেওয়া হয়, কিন্তু অ্যারিসু ট্রেনে ইমার্জেন্সি সাইরেন বেজে ওঠে। অ্যারিসু দ্রুত ইঞ্জিন রুমে ছুটে যায়, কিন্তু ততক্ষণে কয়েক মুহূর্ত লেট হয়ে গিয়েছিল। আসলে উসাগিকে দেখে কিছুক্ষণের জন্য অ্যারিসুর মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল, তাই সে ইঞ্জিন রুমে পৌঁছাতে লেট করে ফেলে। যদিও সে ট্রেনটা থামিয়ে দেয়, কিন্তু ততক্ষণে ইঞ্জিন বগিটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। এতে অ্যারিসু আহত হয়, তার পেট কেটে যায়। টিমমেটরা অ্যারিসুকে উদ্ধার করে এনে বাঁচানোর চেষ্টা চালাতে থাকে। তেতসু সাধারণ পোশাক সেলাই করা সুই দিয়ে অ্যারিসুর ক্ষতস্থানটা সেলাই করে দেয়, যদিও অ্যারিসু তখনও সেন্সলেস ছিল। এদিকে উসাগি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল আর ঘুমের ভেতরেই অ্যারিসুর কথা ভেবে কাঁদছিল। সে ঘুম ভেঙে দেখে মাতসুয়ামা তার দিকে তাকিয়ে আছে। উসাগিকে দেখলে মাতসুয়ামার এক স্টুডেন্টের কথা মনে পড়ে। মাতসুয়ামা ইউনিভার্সিটিতে মৃত্যুর পরের জীবন নিয়ে গবেষণা করছিল। তার রিসার্চ পেপার দেখে ইয়ানো নামের একটা স্টুডেন্ট আগ্রহী হয়ে তার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেয়। কিছুদিনের ভেতরে মাতসুয়ামা একটা ড্রাগ বানিয়ে ফেলে, যেটার মাধ্যমে মানুষ কিছু মুহূর্তের জন্য মৃত্যুর পর্যায়ে পৌঁছে যাবে। ইয়ানো জেদ ধরে সে নিজের ওপরে এই ড্রাগটা অ্যাপ্লাই করে দেখবে। সে জানতে চায় মৃত্যুর পরের জীবন কেমন হয়, তবে এই ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া কেমন সেটা তখনও টেস্ট করা হয়নি। তাই মাতসুয়ামা ইয়ানোকে কিছুদিন অপেক্ষা করতে বলে, কিন্তু ইয়ানোর জেদের কারণে বাধ্য হয়ে মাতসুয়ামা একদিন তাকে ড্রাগটা পুশ করে আর এতে ইয়ানো মারা যায়। মাতসুয়ামা এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে। ইয়ানোর মৃত্যুর পরে সে আরও বেশি জেদি হয়ে উঠেছে। যে কোনো মূল্যে সে মৃত্যুর পরের জীবনটা ফিল করতে চাইছিল। এই জন্য সে ব্যান্ডার কথায় উসাগিকে পর্যন্ত ভুজুং ভাজুং দিয়ে এই দুনিয়ায় নিয়ে এসেছে। প্রয়োজনে সে আরও বড় বলিদান দিতেও প্রস্তুত। যাই হোক, এদিকে বেশ অনেকক্ষণ পরে অ্যারিসুর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই সে জিজ্ঞেস করে নেক্সট গেম কখন। টিমমেটরা জানায় আজকে সন্ধ্যায়। অ্যারিসু উঠে দাঁড়ানোর শক্তিই পাচ্ছিল না, তবুও তাকে গেম খেলাই লাগবে। টিমমেটরা অ্যারিসুকে ভরসা দেয় তারা অ্যারিসুকে সব রকমের হেল্প করবে। তো এরপরে তারা গেম এরিনাতে চলে যায়। এই গেমটা কমপ্লিট হলে তারা ফাইনাল রাউন্ডে পৌঁছে যাবে। এই গেমের রুলস হলো দুটো টিম গেমটা খেলবে। গেম ফিল্ডে একটা হোলে 10টা ক্যান রাখা আছে। প্রথমে একটা ক্যানকে ছুঁড়ে মারতে হবে, এরপর সেই ক্যানটা যে সেম হোলে এনে রাখতে পারবে সে গেমটা ক্লিয়ার করে ফেলবে। এভাবে 10 রাউন্ডের ভেতরে মোট 10 জন লোক গেমটা ক্লিয়ার করার সুযোগ পাবে। তবে এই ক্যানগুলোর ভেতরে টাইমিং বোমও ইনস্টল দেওয়া আছে। যখন কোনো প্লেয়ার ক্যানটা হাতে ধরবে এটার 1 মিনিটের টাইমার অন হয়ে যাবে। সে যদি 1 মিনিট এটা হাতে ধরে রাখে তাহলে ক্যানটা বোমের মতো ব্লাস্ট করবে, আর 1 মিনিটের আগে যদি সে ক্যানটা অন্য কাউকে দিয়ে দেয় তবে সেটার টাইমার আবারও রিসেট হয়ে যাবে এবং পুনরায় টাইমার অন হবে। তবে প্রতিবার হাত বদলে টাইমিং 5 সেকেন্ড করে কমে যাবে। মানে প্রথমজন 1 মিনিট সময় পেলে পরের জন 55 সেকেন্ড সময় পাবে। এভাবে সময় কমতে থাকবে। তো অ্যারিসুর টিমের প্লেয়ার কাজুয়া ক্যানে কিক মেরে গেমটা শুরু করে। তবে সে রবার্তো কার্লোসের মতো এত জোরে কিক মেরেছিল যে ক্যানটা ওপরের তলার ছাদে চলে যায়। তো দুই টিমের প্লেয়ারেরা ক্যান নিতে ওপরে দৌড়ে যায়, কিন্তু সমস্যা হলো কিছু কিছু সিঁড়ির পথ বন্ধ করা ছিল। মানে সাইনবোর্ডে লেখা ছিল এই পথে যাওয়া যাবে না। তাই তাদের বারবার এদিক সেদিক গিয়ে এক্সিট খোঁজা লাগছিল। সেকেন্ড টিমের একটা প্লেয়ার ক্যানটা উদ্ধার করে, তবে সে সিঁড়ির নিষেধাজ্ঞা অমান্য করে বন্ধ সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে। এতে লেজারের আঘাতে সে মারা যায়। এই সময় কাজুয়া এসে ক্যানটা উদ্ধার করে। হাত বদল হওয়ায় এটার টাইমিং 5 সেকেন্ড কমে যায়। কাজুয়া ক্যানটা নিয়ে এসে তার টিমের আরেকজনকে দেয়, কারণ তার টাইম ফুরিয়ে আসছিল। কিন্তু বিপক্ষ দলের প্লেয়ারেরা এসে তার কাছ থেকে ক্যানটা কেড়ে নেয়। এভাবে কারাকারি করতে করতে টাইম প্রায় শেষ হয়ে গিয়েছিল। বিপক্ষ টিমের প্লেয়ারটা জাস্ট 1 মুহূর্তের জন্য হোলে ক্যানটা রাখতে ব্যর্থ হয়, ফলে সেটা ব্লাস্ট করে প্লেয়ারটা মারা যায়।
এরপরে সেকেন্ড ক্যানটা হোল থেকে বের হয় এবং সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়। সেকেন্ড রাউন্ডেও হাতাহাতির কারণে ক্যানটা ব্লাস্ট করে এবং আবারও একজন মারা যায়। তবে নেক্সট রাউন্ডে অ্যারিসুর টিমের সাচিকো ক্যানটা হোলে রাখতে সক্ষম হয়। আর এই গেমের আরেকটা নিয়ম হলো, যে প্লেয়ার হোলে ক্যান রাখবে সে সেফ লিফটে চলে যাবে, তাকে আর খেলা লাগবে না। তাই সাচিকো সেফ লিফটে চলে যায়। তবে নেক্সট রাউন্ডে ক্যান ব্লাস্ট করে অ্যারিসুর টিমের শিওন নামের একটা মেয়ে মারা যায়। পরবর্তী রাউন্ডগুলোতে অ্যারিসুর টিমের আরও 4 জন ক্যান হোলে রাখতে সক্ষম হয়। তবে অ্যারিসুর টিমের নাৎসু মারা যায়। লাস্ট রাউন্ডে গেম ফিল্ডে শুধুমাত্র কাজুয়া টিকে থাকে, কারণ অ্যারিসু সহ বাকিরা গেমে সাকসেস হয়ে সেফ লিফটে চলে গিয়েছিল। তো লাস্ট রাউন্ডে কাজুয়া একাই বিপক্ষ টিমের প্লেয়ারদের সাথে লড়াই করে, কিন্তু ঠিক সময় ক্যানটা সে হোলে রাখার সুযোগ পায় না। তবে সে বিপক্ষ টিমের কাউকেও সেই সুযোগ দেয় না। সে নিজেকে স্যাক্রিফাইস করে এবং গেমটা কমপ্লিট হয়ে যায়। অ্যারিসুর টিমটা পরিবারের মতো ছিল, তারা সবসময় একে অপরের পাশে থাকত। তবে টিমের কয়েকজনের মৃত্যুতে তারা বেশ আপসেট হয়ে যায়। অন্যদিকে উসাগিরাও একটা গেমে পার্টিসিপেট করেছিল। এই গেমটা জিতলে তারা ফাইনাল রাউন্ডে পৌঁছে যাবে। তবে গেমটা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। তাদের গেমের নাম টোকিও বিঙ্গো টাওয়ার। বিঙ্গো বোর্ডের আদলে গেমটা সাজানো হয়েছে। টোকিওর উঁচু বিঙ্গো টাওয়ারে গেমটা আয়োজন করা হয়। এই টাওয়ারে বিভিন্ন জায়গায় বাটন আছে। এই বাটনগুলো প্রেস করলে বিভিন্ন সংখ্যা পাওয়া যাবে। এই সংখ্যাগুলো বিঙ্গো বোর্ডের সাথে মেলাতে হবে। এভাবে যদি ওপর নিচ, পাশাপাশি অথবা আড়াআড়ি যে কোনোভাবে সংখ্যাগুলো মিলিয়ে লাইন টানা যায়, তাহলে গেমটা কমপ্লিট হয়ে যাবে। তবে কমপ্লিট করতে হলে শুধু সংখ্যাগুলো মেলালেই হবে না, যে কোনো একজনকে টাওয়ারের মাথায় উঠতে হবে। সেখানে ফ্রি বাটনটা প্রেস করলে তবেই গেমটা কমপ্লিট হয়ে যাবে। তো তারা টাওয়ারে উঠতে শুরু করে। মাতসুয়ামার জন্য টাওয়ারে ওঠা বেশ কঠিনই হয়ে যাচ্ছিল, কারণ সে তো পায়ে ভর দিয়ে কোথাও দাঁড়াতে পারছিল না। আবার অন্যদের জন্য যে ইজি হচ্ছিল তাও কিন্তু না। তারা যতবারই বাটন প্রেস করছিল ততবারই ওপর থেকে বিভিন্ন জিনিস ফেলা হচ্ছিল। সেগুলোর আঘাতেও অনেকে নিচে পড়ে মারা যাচ্ছিল। এমনকি উসাগিও একবার পিছলে নিচে পড়ে যাচ্ছিল। তবে মাতসুয়ামা তার শক্ত হাতে উসাগিকে চেপে ধরে এবং বাঁচিয়ে নেয়। একটা পর্যায়ে তারা বিঙ্গোর মাঝামাঝি লাইনটা কমপ্লিট করে ফেলে। তখন শুধুমাত্র বাকি থাকে টাওয়ারের ওপরের ফ্রি বাটনটা প্রেস করা। উসাগি এই দায়িত্বটা নেয়। সে টাওয়ারের ওপরে উঠে বাটনটা প্রেস করে গেমটা কমপ্লিট করে ফেলে। উসাগি জীবনে অনেক পর্বত জয় করেছে, তবে এই প্রথমবার সে বীরের মতো সর্বোচ্চ উঁচু টাওয়ারও জয় করে ফেলল। যাই হোক, গেম শেষে ব্যান্ডা মাতসুয়ামার সাথে দেখা করে। সে মাতসুয়ামাকে বলে, নেক্সট গেমটাই ফাইনাল গেম। এই গেমে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে অ্যারিসু বর্ডারল্যান্ডের দুনিয়ায় আজীবনের জন্য থেকে যায়। ব্যান্ডা অ্যারিসুকে বর্ডারল্যান্ডে রাখার জন্য এত কিছু করছে দেখে মাতসুয়ামা অবাক হয়ে যায়। কিন্তু অ্যারিসুকে এই দুনিয়ায় তখনই রাখা যাবে যখন উসাগি আসল দুনিয়ায় থাকবে না। তাই সে মাতসুয়ামাকে একটা পিস্তল দিয়ে বলে সে যেন পরের গেমে উসাগিকে মেরে ফেলে। উসাগি মরলে তবেই সেই দুঃখে অ্যারিসু এই দুনিয়ায় থাকতে বাধ্য হবে। ব্যান্ডা মাতসুয়ামাকে লোভ দেখায়। সে যদি উসাগিকে হত্যা করে তাহলে ব্যান্ডা তাকে বর্ডারল্যান্ডের ব্যাপারে সমস্ত ইনফরমেশন দেবার ব্যবস্থা করবে। মাতসুয়ামা যা কিছু জানতে চায় সব জানতে পারবে, এমনকি চাইলে এখানকার সিটিজেনও হতে পারবে। তো মাতসুয়ামা যেহেতু যে কোনো মূল্যে এই দুনিয়ার ব্যাপারে জানতে চায়, তাই সে ব্যান্ডার ডিলে রাজি হয়ে যায়। মাতসুয়ামা চলে যাবার পরে ইয়াবা মানে সেকেন্ড সিজনে যে ব্যান্ডার সাথে বর্ডারল্যান্ডে থেকে গিয়েছিল, সে ব্যান্ডার কাছে এসে বলে সে কি এই জায়গাটা পার্সোনাল প্লেগ্রাউন্ড বানাতে চাইছে। ব্যান্ডা বলে অ্যারিসুর জন্যই তারা এখনো বেঁচে আছে। আগেরবার সে অ্যারিসুর সাথে গেম খেলে বুঝেছে সে কতটা ইন্টেলিজেন্ট। তার মতো প্লেয়ার সে আর একজনও পায়নি। অ্যারিসু যদি এই দুনিয়ায় তাদের সাথে সিটিজেন হয়ে যায় তাহলে তাদের গেমগুলো আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। মূলত নিজেদের পার্সোনাল এন্টারটেইনিংয়ের জন্যই ব্যান্ডা অ্যারিসুকে যে কোনো মূল্যে বর্ডারল্যান্ডে চাইছিল। যাই হোক, অ্যারিসু টিম নিয়ে ফাইনাল গেমের এরিনাতে চলে যায়। গেম এরিনাতে যাবার জন্য তাদের একটা সিঁড়ি বেয়ে ওপরে ওঠা লাগে। ওপরে উঠতেই তারা হতভম্ব হয়ে যায়, কারণ ওপরে আলাদা একটা শহর ছিল আর শহরটা মানুষে পরিপূর্ণ ছিল। শুধু তাই না, সেখানে ব্যস্ত মানুষের ভিড়ে তারা নিজেদের আরেকটা ভার্সনও দেখতে পায়। মানে তাদের প্রত্যেকের মতো চেহারার একজন করে মানুষ ছিল। তাদের পিছু করতে গিয়ে অ্যারিসুর একটা দরজা পায়। দরজার ভেতরে ঢুকতেই সেটা পোর্টালের মতো তাদেরকে আরেক জায়গায় পাঠিয়ে দেয়। অ্যারিসু তার আরেক ভার্সনের পিছু নেয়। সেই ভার্সনটা বাড়ি ফিরতেই উসাগি দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে সে বাচ্চাকে কোলে নেয়। আসলে অ্যারিসু এই যে দৃশ্যগুলো দেখছিল সেগুলো একটা মনিটরে প্রদর্শিত হচ্ছিল, আর সেগুলো অ্যারিসুর কাছে এতক্ষণ বাস্তব বলেই মনে হচ্ছিল। আসলে আশেপাশে সব জায়গায় কম্পিউটারের মাধ্যমে ত্রিমাত্রিক জগতের মতো বানানো হয়েছে।
তো এই সময় ফাইনাল গেম খেলতে সেখানে উসাগিও চলে আসে। তারা অবশেষে একে অপরকে পেয়ে জড়িয়ে ধরে। এই সময় মাতসুয়ামা ভেতরে আসে। তাকে দেখে অ্যারিসু ক্ষেপে যায় এবং মারতে শুরু করে। তবে উসাগি অ্যারিসুকে আটকে বলে মাতসুয়ামাই তাকে লাস্ট গেমে বাঁচিয়েছে। তারা তর্কাতর্কি করছিল। এ সময় গেমের অ্যানাউন্সমেন্ট শোনা যায়। অ্যানাউন্সমেন্টে বলা হয় এই গেমে 10 জন প্লেয়ার অংশগ্রহণ করেছে। কথাটা শুনে সবাই বেশ চমকে ওঠে, কারণ তারা তো 9 জন ছিল। আরেকজন প্লেয়ার তাহলে কে? অ্যারিসুর বুঝতে বাকি থাকে না। অথরিটি উসাগির গর্ভের সন্তানকেও প্লেয়ার হিসেবে কাউন্ট করেছে। উসাগি যেহেতু জানতো না সে প্রেগনেন্ট, তাই অ্যারিসু তাকে সত্যিটা জানিয়ে দেয়। তো এরপরে প্লেয়ারদের হাতে একটা করে ব্যান্ড এবং গলায় একটা করে বেল্ট পরে নিতে বলা হয়। তবে উসাগির গর্ভে যেহেতু বাচ্চা ছিল, তাই তাকে 2টো ব্যান্ড দেওয়া হয়। এরপরে গেমের নিয়ম বলে দেওয়া হয়। এই গেমের নাম সম্ভাব্য ভবিষ্যৎ। গেমের রুলস হলো গেম এরিনাতে মোট 25টা রুম আছে, পাশাপাশি 5টা এবং উলম্বভাবে 5টা, অর্থাৎ এভাবে 5-এ 5-এ 25টা রুম রয়েছে। পাশাপাশি রুমগুলো ABCDE অ্যালফাবেট অনুযায়ী সিরিয়াল করা হয়েছে, আর উলম্ব রুমগুলো 1 2 3 4 5 নম্বর অনুযায়ী সিরিয়াল করা হয়েছে। আর তাই দুটো সিরিয়াল মিলিয়ে A1 B1 C1 D1 E1 এভাবে আর কি সব ঘরের নামকরণ করা হয়েছে। তো তাদের এক রুম থেকে অন্য রুমে যাবার আগে গুটি বা ডাইস চালতে হবে। প্রতিটা ডাইসের আলাদা আলাদা রং, আর এক একটা রং এক একটা দরজাকে রিপ্রেজেন্ট করে। তারা ডাইস চালার পরে এক একটা ডাইসে যে নম্বরটা উঠবে সেই নম্বর অনুযায়ী দরজা খুলে যাবে। আর প্রতিটা দরজার ওপরে মনিটরে প্রত্যেক প্লেয়ার নিজেদের সম্ভাব্য ভবিষ্যৎ দেখতে পাবে। ভবিষ্যৎ দেখার পরে তারা ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে পাশের রুমে ঢুকতে পারবে। তবে এখানে একটা ব্যাপার আছে, ডাইসে যত নম্বর উঠবে ঠিক ততজন মানুষই ওই রুমে ঢুকতে পারবে। যারা ঢুকতে পারবে না তারা বর্তমান রুমে আটকা পড়বে। তবে তাদের ব্যাগ আনতে চাইলে যে কোনো 2 জন প্লেয়ারকে নিজেদের পয়েন্ট নষ্ট করে তাদের 2 পাশের রুমে আসতে হবে, অথবা আটকা পড়া প্লেয়ারেরা অন্য কোনো রুমে মুভ করতে চাইলে নেক্সট রাউন্ড শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রত্যেক প্লেয়ারের রিস্টব্যান্ডে 15 পয়েন্ট করে দেওয়া আছে। তারা যখন এক রুম থেকে অন্য রুমে দরজা খুলবে তাদের 1 পয়েন্ট কাটা যাবে। যদি কোনো প্লেয়ার পর্যাপ্ত সংখ্যা না ওঠায় আগের রুমেই অপেক্ষা করে তাহলেও 1 পয়েন্ট কাটা যাবে। আবার কিছু কিছু রুমে মাইনাস পয়েন্টের ব্যবস্থা আছে। ভুল করে সেসব রুমে ঢুকলে তাদের এক্সট্রা পয়েন্ট কাটা যাবে। এভাবে খেলতে খেলতে যার পয়েন্ট 0 হয়ে যাবে সে মারা যাবে। আর এই খেলাটা এক্সিট পয়েন্ট খুঁজে না পাওয়া পর্যন্ত চলতেই থাকবে। তো 2 টিম বুঝতে পারে এই গেমটা শেষ করতে হলে তাদের একসাথে খেলা লাগবে। খেলা শুরুর জন্য তাদের ডাইস দেওয়া হয়। তারা এই মুহূর্তে 25 ঘরের মাঝের জায়গাতে অবস্থান করছিল। এখান থেকেই তাদের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে হবে। ডাইসের 4টা কালার ছিল, লাল, সবুজ, নীল এবং হলুদ। ডাইসের হলুদ কালার হলো B3 এর দরজা, সবুজ কালার C4 এর দরজা, লাল কালার D3 এর দরজা, আর নীল কালার হলো C2 এর দরজা। তো প্লেয়ারদের ভেতরে তেৎসু প্রফেশনাল জুয়ারি ছিল, তাই সে প্রথমে ডাইস চালে। এতে D3 এর রুমে 5 জন ঢোকার পারমিশন পায়, C4 রুমে 4 জন, B3 রুমে 1 জন এবং C2 রুমে 7 জন ঢোকার পারমিশন পায়। আর ডাইস চালার পরেই প্রত্যেকটা দরজার ওপরের মনিটরে প্লেয়ারদের ভবিষ্যৎ দেখানো হয়। এক একটা দরজার ওপরে এক এক রকম ভবিষ্যৎ দেখানো হচ্ছিল। তবে যেহেতু C2-তে 7 জন যেতে পারবে তাই সবাই ওই রুমে যেতে চাইছিল, কিন্তু তারা প্লেয়ার তো মোট 10 জন, তাই 3 জনকে অন্য রুমে যাওয়া লাগবে। অ্যারিসু, সোতা, ইয়োনা এবং রেইকে D3 রুমে যেতে বলে। এরপরে অ্যারিসু গেম এরিনার লেআউট দেখিয়ে বলে ওরা 3 জনে যদি D3-তে যায় আর বাকিরা C2-তে যায় তাহলে নেক্সট রাউন্ডে তারা সবাই D2 রুমে মিলিত হতে পারবে। তো অ্যারিসুর প্ল্যান মতো সবাই নির্ধারিত রুমে ঢুকতে রাজি হয়। রুমে ঢুকতে হলে একজনকে দরজায় নিজের রিস্টব্যান্ডটা টাচ করাতে হবে, এতে তার 1 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। অ্যারিসু নিজের পয়েন্ট মাইনাস করে সবাইকে নিয়ে রুমে ঢোকে। সেই রুমে গিয়ে আবারও ডাইস চালা হয়। এবারও প্রতিটা রুমের মনিটরে তাদের ভবিষ্যৎ দেখানো হয়। তবে এবারের ভবিষ্যৎগুলো আলাদা রকমের ছিল। এছাড়া ডাইসের সংখ্যা যেহেতু কম বেশি ছিল তাই এই রুম থেকে তাদের আলাদা হয়ে ভিন্ন ভিন্ন রুমে যাওয়া লাগে। এদিকে রেই, সোতা এবং ইয়োনাও আলাদা হয়ে যায়, কারণ কোনো রুমেই 3 জন ঢোকার পারমিশন ছিল না। সব প্লেয়ার ব্যান্ডের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারছিল। তো অ্যারিসু রেইকে C1 রুমে আসতে বলে। নেক্সট রাউন্ডে অ্যারিসু, উসাকি এবং রেই এক রুমে মিলিত হয়। কিন্তু এই রুমে ডাইস চেলে আবারও দেখা যায় কোনো রুমেই 3 জনের একসাথে যাবার অ্যাক্সেস নেই। তাই অ্যারিসু আর উসাগি এক রুমে চলে যায় আর রেই একা আরেকটা রুমে চলে যায়। এই রুমে ঢোকার পরে রেইয়ের সাথে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। রুমটাতে রেড সিগন্যাল দেখা দেয় এবং মনিটরগুলো হিজিবিজি দৃশ্য দেখাতে শুরু করে। রেই মাথা চেপে ধরে ছটফট করতে শুরু করে। এদিকে বাকি প্লেয়ারেরাও বিভিন্ন রুমে ঢুকে নিজেদের বিভিন্ন ফিউচার দেখতে পায়। কোনো ফিউচার ভালো ছিল
আবার কোনো ফিউচার খারাপ ছিল, আবার কোনো ফিউচারে তাদের ফ্যামিলি ম্যাটারও তুলে ধরা হচ্ছিল। ফলে তারা ইমোশনাল হয়ে যাচ্ছিল। তারা কেউ খারাপ ফিউচারের রুমে যেতে চাইছিল না। তাই এক পর্যায়ে অ্যারিসুর চেইন অফ কমান্ড ভেঙে কেউ নিজেদের ইচ্ছে মতো রুমে যাওয়া আসা শুরু করে দেয়। অ্যারিসু চাইছিল সে রুমগুলোর মাঝে একটা বন্ডিং ক্রিয়েট করবে, এতে তারা এক্সিট পয়েন্ট পেয়ে যাবে। কিন্তু তারা অ্যারিসুর কমান্ড না মানায় ব্যাপারটা কঠিন হয়ে যায়। এমনকি মাতসুয়ামাও সবাইকে কনভিন্স করছিল তারা যেন অ্যারিসুর কমান্ড না শোনে। অবশ্য তাদের এর মাসুলও দেওয়া লাগে। ভুলভাল রুমে ঢোকার কারণে তাদের পয়েন্ট মাইনাস হতে থাকে। পয়েন্ট 0 হয়ে সবার আগে মৃত্যুবরণ করে তেৎসু ভয়ঙ্কর ড্রাগ অ্যাডিক্টেড ছিল। সে যতগুলো ফিউচার দেখছিল সবগুলোই খারাপ ছিল। তাই সে আতঙ্কে এবং ইমোশনাল হয়ে অবচেতন হয়ে ভুলভাল রুমে ঢুকে যায়। ফলে পয়েন্ট মাইনাস হতে হতে পয়েন্ট 0 হয়ে যাওয়ায় তার গলার বেল্টে থাকা বোমা ব্লাস্ট করে সে মারা যায়। এরপরে সেকেন্ড ভিকটিম ছিল শোতা তার বোন ইয়োনাকে ভালো ফিউচারের দিকে নিয়ে যাবার জন্য অ্যারিসুর কমান্ড ভঙ্গ করে। ফলে এক পর্যায়ে সৌতার পয়েন্টও 0 হয়ে যায়। সৌতার একটা ফ্যামিলি ট্র্যাজেডি আছে। সৌতা, ইয়োনা এবং তাদের বাবা মা একসাথে ভ্রমণে বেরিয়েছিল। হঠাৎ অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায় আর 2 ভাই বোন আহত হয়। সেই থেকে সৌতা বোনকে আগলে রেখেছিল। সে যখন ফিউচারে দেখতে পায় তার বোনের বিয়ে হচ্ছে, সংসার হচ্ছে, তখন সে বোনকে নিয়ে সেই সব রুমে ঢুকতে থাকে। এতে এক পর্যায়ে তারা আলাদা হয়ে যায়। সৌতা যে রুমে ঢোকে সেখানে গিয়ে তার লাস্ট 2 পয়েন্টও মাইনাস হয়ে যায়। ফলে পয়েন্ট 0 হয়ে সেও মারা যায়। তবে মরার আগে সে ইয়োনার ফিউচারে দেখতে পায় ইয়োনার খুব ধুমধাম করে বিয়ে হচ্ছে। এটা দেখে অন্তত সে তৃপ্তি নিয়েই মারা যায়। যাই হোক, এদিকে অ্যারিসু একটা রুমে গিয়ে নিজের ফিউচার দেখে হতভম্ব হয়ে যায়। সে দেখতে পায় গেমের এক্সিট পয়েন্টের সামনে মাতসুয়ামা উসাগিকে গুলি করে মেরে ফেলছে আর অ্যারিসু উসাগির দেহটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এই সময় একটা লেজার এসে অ্যারিসুকেও মেরে ফেলে। এই ফিউচার দেখার পরে অ্যারিসু বিচলিত হয়ে পড়ে। তবে সে নিজেকে সামলে নিয়ে সবাইকে নতুন করে ইনস্ট্রাকশন দেয় কাকে কোন রুমে যেতে হবে। ততক্ষণে অবশ্য সবার পয়েন্টই শেষের দিকে ছিল। শুধুমাত্র উসাগির পয়েন্ট বেশি ছিল, কারণ বাচ্চার ব্যান্ডের পয়েন্ট সে এখনো ইউজ করা শুরুই করেনি। কিন্তু দুর্ভাগ্যবশত এবার উসাগিকে বাচ্চার পয়েন্ট ইউজ করা লাগে, কারণ সে এবার যে রুমে ঢুকেছিল সেটা -8 রুম ছিল। অর্থাৎ এই রুমে যেই ঢুকবে তার 8 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। উসাগির কাছে 7 পয়েন্ট ছিল, তাই তার অংশ থেকে পয়েন্ট মাইনাস করলে সে মারা যাবে। এই জন্য সে বাচ্চার পয়েন্ট থেকে 8 পয়েন্ট মাইনাস করে। আর এই রুমে এসে কিন্তু তেৎসু মারা গিয়েছিল। তো এতগুলো পয়েন্ট মাইনাস হয়ে যাওয়ায় সবাই টেনশনে পড়ে যায়। তারা এখন যে পজিশনে আছে সেই হিসেবে উসাগি যদি এটু রুমে যায় তাহলে তাদের একটা আড়াআড়ি প্যাটার্ন তৈরি হবে। কিন্তু ওই রুমে গেলে কত পয়েন্ট মাইনাস হবে এটা কেউই জানতো না। উসাগির কাছে দুজন মিলিয়ে 14 পয়েন্ট ছিল, কিন্তু বাই চান্স ওই রুমের মাইনাস পয়েন্ট আরও বেশি হলে উসাগি এবং বাচ্চা দুজনেই মারা যাবে। অ্যারিসু ভাবছিল কি করা যায়। তখন তার সেকেন্ড সিজনের কিং অফ ক্লাবস গেমের কথা মনে পড়ে। তাদের পয়েন্ট থাকে ব্যান্ডের ভেতরে। তারা সশরীরে কোথাও না থাকলেও এই ব্যান্ডগুলো দিয়ে কাজ চালানো যায়। তাই অ্যারিসু উসাগিকে বলে সে যেন বাচ্চার ব্যান্ডটা এইটু রুমে ছুঁড়ে মারে। তাহলে তারা কেউ সশরীরে ওই রুমে না থেকেও খেলা চালিয়ে যেতে পারবে। যদিও এতে রিস্ক ছিল, মাইনাস পয়েন্ট বেশি হলে বাচ্চাটা মারাও যেতে পারে, কিন্তু এই মুহূর্তে রিস্ক নেওয়া ছাড়া উপায় নেই। তো পরের রাউন্ডে উসাগি দরজার কাছ ঘেঁষে বাচ্চার ব্যান্ডটা রাখে। তাদের প্ল্যান ছিল পরবর্তীতে আবারও হাত বাড়িয়ে ব্যান্ডটা বের করে আনা, কিন্তু দরজা বন্ধের সময়ে ধাক্কা খেয়ে ব্যান্ডটা ভেতরের দিকে চলে যায়। তো এই রাউন্ডে এটু রুমে আসার পরে বাচ্চার 5 পয়েন্ট মাইনাস হয়। ফলে বাচ্চার ব্যান্ডে আরও 2 পয়েন্ট বাকি থাকে। নেক্সট রাউন্ড শুরু হলে 10 সেকেন্ডের জন্য দরজা খুলে যাবে। তখন উসাগি বাচ্চার ব্যান্ডটা বের করে নেবে, কিন্তু দরজা খুললে দেখা যায় ব্যান্ডটা অনেক দূরে। উসাগি বহু কষ্টে ব্যান্ডটা বের করে নেয়, আর তখনই সে মনিটরে নিজের এবং অ্যারিসুর খারাপ ফিউচার দেখে ফ্রিজ হয়ে যায়। এদিকে নেক্সট রাউন্ডের সময় হয়ে যাওয়ায় সবগুলো দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। উসাগি আর বাচ্চারা যদি এই রুমে থেকে যায় তাহলে আবারও 8 পয়েন্ট মাইনাস হয়ে দুজনেই মারা যাবে। তাই অ্যারিসু দ্রুত ছুটে গিয়ে উসাগিকে উদ্ধার করে। মাতসুয়ামা দরজা আটকে ধরে আর ইউনা নিজের পয়েন্ট কাটা দিয়ে তাদেরকে বেরিয়ে আসার সুযোগ করে দেয়। এভাবে তারা কোনো রকমে প্রাণে বেঁচে যায়। অ্যারিসু আর উসাগির ভালোবাসা দেখে মাতসুয়ামার কনফিডেন্স লো হয়ে যায়। ব্যান্ডা তাকে উসাগিকে মেরে ফেলার কাজ দিয়েছে, কিন্তু উসাগি আর অ্যারিসুর স্ট্রং ভালোবাসা দেখে সে বুঝতে পারছিল না আদৌ সে উসাগিকে মারতে পারবে কিনা। এদিকে উসাগি অ্যারিসুকে জিজ্ঞেস করে তুমি কোন ফিউচার দেখেছ। অ্যারিসু উসাগিকে কোনো উত্তর দিতে পারে না। সে বুঝে যায় উসাগিও তাদের খারাপ ফিউচার দেখে ফেলেছে। তবে সে এটাও বুঝতে পারে উসাগিকে মাতসুয়ামা খুন করবে। ফিউচারের এই অংশটুকু উসাগি দেখেনি।
অ্যারিসু মাতসুয়ামাকে ধন্যবাদ জানায়, কারণ একটু আগে সে তাদের এই রুমে আসতে হেল্প করেছিল। তবে অ্যারিসু চোখের ভাষায় মাতসুয়ামাকে বুঝিয়ে দেয় সে সব জেনে গিয়েছে। এই জন্য মাতসুয়ামা আর অ্যারিসুর চোখের দিকে তাকানোর সাহস পায় না। যাই হোক, এটাই গেমের লাস্ট রুম ছিল, তাই সবাই এক্সিট পয়েন্টে পৌঁছে যায়। এই রুমের বাইরে গেলেই তাদের গেম কমপ্লিট। এই রুমে আসার পরে সবার গলার বেল্ট এবং হাতের ব্যান্ড খুলে যায়। তবে এই রুম থেকে বের হওয়ার জন্য তাদের আবারও একবার ডাইস চালা লাগবে। মাতসুয়ামা ডাইস চালতে গেলে অ্যারিসু বলে সে ডাইস চালবে। এই বলে ডাইসটা নিয়ে অ্যারিসু চাল দেয় এবং দেখা যায় ডাইসের 7 সংখ্যা উঠেছে, অর্থাৎ এই রুম থেকে 7 জন প্লেয়ার বাইরে যেতে পারবে। অথচ তারা 8 জন প্লেয়ার টিকে ছিল, তার মানে একজন প্লেয়ারকে এই রুমে থেকে যাওয়া লাগবে। অ্যারিসু বলে সে এখানে থাকবে, বাকিরা বেরিয়ে যাবে। উসাগি কিছুতেই অ্যারিসুকে ছাড়া যেতে চাইছিল না, তবুও অ্যারিসু তাকে জোর করে বের করে দেয়। সে নিজের লাইফের বিনিময়ে বাকিদের বাঁচাতে চাইছিল। সবাই বাইরে বেরিয়ে যাবার পরে রুমটা কালো হয়ে যায়। এরপরে রুমের এক্সিট পয়েন্টের দেয়াল ভেতর থেকে ট্রান্সপারেন্ট হয়ে যায়। অ্যারিসু স্পষ্টভাবে বাইরে দেখতে পাচ্ছিল। উসাগি বসে হাউমাউ করে কাঁদছিল, আর মাতসুয়ামা উসাগির পাশেই হুইল চেয়ারে বসেছিল। হঠাৎ মাতসুয়ামা পিস্তল বের করে উসাগির দিকে পয়েন্ট করে। এটা দেখে অ্যারিসু ছটফট করতে শুরু করে। সে দেয়ালটা ধাক্কাতে থাকে, কিন্তু ওপাশের কেউই তার কথা শুনতে পায় না। তবে মাতসুয়ামা শেষ পর্যন্ত আর উসাগিকে মারতে পারে না, তার বিবেক তাকে বাধা দিচ্ছিল। এই জন্য সে পিস্তলটা আবারও পকেটে ঢুকিয়ে রাখে। মাতসুয়াকে পিস্তল ঢুকিয়ে রাখতে দেখে অ্যারিসুও কিছুটা শান্ত হয়। এই সময় অ্যারিসু অ্যানাউন্সমেন্ট শুনতে পায়, তাকে অভিনন্দন জানানো হচ্ছে, কারণ সবাইকে সুন্দর ভবিষ্যতের দিকে পাঠিয়ে নিজে এখানে রয়ে গেছে। এই জন্য তার গেম কমপ্লিট হয়ে গেছে। অ্যানাউন্সমেন্ট শেষ হতেই একটা জোকারের কার্ড প্রদর্শিত হয়। এরপরই শুরু হয় প্রলয়। বাইরে পুরো শহরটা ধ্বংস হতে শুরু করে, বিল্ডিং ধসে যায়, বন্যার তীব্র ঢেউ সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। বাইরে বেরোনো সব প্লেয়ারের বানের জলে ভেসে যাবার পরিস্থিতি তৈরি হয়। অ্যারিসু সবকিছু দেখছিল, কিন্তু ওদের কোনো হেল্প করতে পারছিল না। উসাগির জন্য সে ছটপট করতে থাকে। সে টাইলস ভেঙে সেটা দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। হঠাৎ পুরো রুমটা সাদা হয়ে যায় এবং তার সামনে ব্যান্ডা উপস্থিত হয়। ব্যান্ডা বলে তুমি গেম শেষ করে ফেলেছ, তাই তুমি এখন এখানকার সিটিজেন হয়ে যাও। অ্যারিসু জিজ্ঞেস করে এসবের পেছনে কি তুমিই আছো? ব্যান্ডা হাসতে হাসতে বলে সে জানতো অ্যারিসু এই দুনিয়ায় আসবে না, এই জন্য সে কৌশলে উসাগিকে এখানে নিয়ে এসেছিল, যাতে অ্যারিসু আসতে বাধ্য হয় আর উসাগি অল্প সময় মারা যাবে। তাই অ্যারিসুর বর্ডারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করা উচিত। ব্যান্ডার কথা শুনে অ্যারিসু রেগে যায় এবং তাকে টাইলস দিয়ে আঘাত করে, কিন্তু ব্যান্ডার কিছুই হয় না, কারণ সে সশরীরে এখানে উপস্থিত ছিল না। এই পুরো জায়গাটা 3D মডেল, বলা চলে ত্রিমাত্রিক জগৎ, তাই এখানে সবকিছুই বাস্তব মনে হচ্ছিল। তবে এখান থেকে বের হবার নিশ্চয়ই কোনো পথ থাকবে। অ্যারিসু দেয়ালের ক্র্যাক দেখতে পেয়ে সেখানটা ভেঙে ফেলে। এরপরে বাইরে হাত ঢুকিয়ে ছিটকিনি টেনে দরজাটা খুলে ফেলে। বাইরে ততক্ষণে সব ভেসে যাচ্ছিল। প্লেয়ারেরা ঘরের কার্নিশ ধরে কোনো রকমে ঝুলেছিল। অ্যারিসু তাদের টেনে ওপরে তোলে, তবে উসাগি বেশ অনেকটা দূরে ভেসে গিয়েছিল। অ্যারিসু উসাগিকে বাঁচাতে পানির ভেতরে ঝাঁপ দেয়। পানির তোরে অ্যারিসুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে বাস্তব দুনিয়ায় 2 মিনিট হবার জন্য আন ঘড়ি ধরে অ্যারিসুর সামনে বসেছিল। এই সময় ব্যান্ডা এসে অ্যারিসুর নাক মুখ চেপে ধরে, যাতে অ্যারিসু মারা যায়। আর বাস্তব দুনিয়ায় অ্যারিসু মারা গেলে সে আজন্মের জন্য বর্ডারল্যান্ডে আটকে যাবে। তবে আন ব্যান্ডার এই প্ল্যান সাকসেস হতে দেয় না। যদিও ব্যান্ডা অদৃশ্য হয়েছিল, তবুও কোনো কারণে আন ব্যান্ডাকে দেখতে পায়। এই অবস্থায় কোনো মানুষের পক্ষে ব্যান্ডাকে দেখা অসম্ভব, তবুও আন তাকে দেখতে পাচ্ছে। এই জন্য ব্যান্ডা হতভম্ব হয়ে যায়। আন উঠে ব্যান্ডাকে ধাক্কা দিয়ে অ্যারিসুর কাছ থেকে সরিয়ে দেয়। এরপরে অ্যারিসুর চেতনা ফেরানোর চেষ্টা করে আর বলে তোমার উসাগিকে বাঁচাতে হবে। এদিকে বর্ডারল্যান্ডে ডুবতে থাকা অ্যারিসু আবারও চেতনা ফিরে পায়। সে আবারও সাঁতরে পানির ওপরে উঠে আসে। তবে সেখানে ব্যান্ডা দাঁড়িয়েছিল। সে আবারও অ্যারিসুকে জিজ্ঞেস করে সে এখানকার সিটিজেন হবে কিনা। অ্যারিসু স্পষ্ট বলে দেয় প্রয়োজনে সে 1000 বার গেম খেলবে, তবুও এখানকার সিটিজেন হবে না। এটা শুনে ব্যান্ডা আশাহত হয়। সে অ্যারিসুকে গুলি করার জন্য পকেট থেকে পিস্তল বের করে, তবে গুলি করার আগেই একটা লেজারের আঘাতে ব্যান্ডা মারা যায়। সে নিজের পার্সোনাল এন্টারটেইনমেন্টের জন্য এই জগতের রুলস ভঙ্গ করছিল, এই জন্য তাকে শাস্তি দেওয়া হয়। এই সময় আবার সেখানে আরেকজন লোক এগিয়ে আসে। স্যুট বুট হ্যাটে অভিজাতের ভাব দেখে এখানকার কন্ট্রোলার বলেই মনে হচ্ছিল। লোকটা একটা শব্দ করতেই সময় থেমে যায়, সেই সাথে এখানকার দুর্যোগও থেমে যায়। অ্যারিসু জিজ্ঞেস করে আপনি কি জোকার? লোকটা স্পেসিফিক কোনো উত্তর না দিয়ে অ্যারিসুকে লাস্ট একটা গেম খেলার জন্য অফার দেয়।
পাশে টেবিল আর দুটো চেয়ার রাখা আছে। দুজনে মুখোমুখি বসে। লোকটা অনেকগুলো কার্ড থেকে দুটো কার্ড বের করে টেবিলে রাখে। এরপরে অ্যারিসুকে চয়েস দেয়। এই কার্ড দুটোর ভেতর থেকে অ্যারিসু যেটা চুজ করবে সেটাই তার ভাগ্য নির্ধারণ করবে। তবে অ্যারিসু যদি জোকার কার্ড চুজ করে তাহলে ওই লোকটা তার ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং অ্যারিসুকে সেটা মেনে নেওয়া লাগবে। তো অ্যারিসু অনেক ভেবে একটা কার্ড চুজ করে এবং দেখা যায় সেটা জোকার কার্ড। লোকটা অ্যারিসুকে বলে, তোমার কপাল খারাপ। তবে অ্যারিসু বলে, আমার কপাল খারাপ না, বরং তুমি একটা বাটপার। এই বলে অ্যারিসু সেকেন্ড কার্ডটাও উল্টায় এবং দেখা যায় এটাও জোকারের কার্ড। অর্থাৎ এই দুটো কার্ডই জোকারের ছিল। তাই সে যেটাই চুজ করুক না কেন ফলাফল একই হতো। লোকটা জানায় এটা কাকতালীয়ভাবে ঘটে গেছে, এখানে তার কোনো হাত নেই। সে বোঝায় এক ফাইলে 52টা কার্ড থাকে, সবগুলো কার্ডের নম্বর যোগ করলে হয় 364। এর সাথে যদি একটা জোকার কার্ড যোগ করা হয় তাহলে হয় 365, যেটা পৃথিবীর 1 বছরের সমান। আবার যদি একটা জোকার কার্ডের সাথে আরও একটা জোকার কার্ড যোগ করা হয় তাহলে 366 হয়, মানে পৃথিবীর লিপিয়ার বছরের সমান। এই দুটো জোকার কার্ড খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুটো কার্ড সময় এবং জীবন মৃত্যুর মাঝের গ্যাপ পূরণ করে। অ্যারিসু তাচ্ছিল্য করে বলে, তাহলে সেই ইম্পর্টেন্ট জোকার কি আপনি? লোকটা জানায় জোকার কোনো মানুষ না, তার কোনো অবয়ব নেই। যে এই দুনিয়াটা চালাচ্ছে তার কোনো নির্দিষ্ট চেহারাও নেই। এরপরে লোকটা বলে, অ্যারিসু যেহেতু জোকার কার্ড চুজ করেছে তাই সেই অ্যারিসুর ভাগ্য নির্ধারণ করবে। সে অ্যারিসুকে দুটো অপশন দেয়। সে প্রথমে একটা পথ দেখিয়ে বলে, এই দিকে গেলে নিশ্চিত মৃত্যু, কারণ ওখানে একটা জলের ঘূর্ণি রয়েছে, সবকিছু ওই ঘূর্ণির ভেতরে টেনে নিচ্ছে। এরপরে লোকটা বিপরীত দিক থেকে আরেকটা পথ দেখিয়ে বলে, এই পথে জীবন রয়েছে, এই পথে গেলে অ্যারিসু নিজের আসল দুনিয়ায় ফিরে যাবে। কিন্তু সে সাথে করে উসাগি এবং তার গর্ভের সন্তানকে নিয়ে যেতে পারবে না। এই দুনিয়ায় বেঁচে ফিরে গেলেও আজীবনের জন্য সে একা হয়ে যাবে। ওই দুনিয়ায় দুঃখ, কষ্ট, অপমান, অপবাদের কোনো শেষ নেই। ওরকম জীবন কাটানোর চেয়ে মৃত্যুর পথ বেছে নেওয়াই উত্তম। তাছাড়া বাস্তব দুনিয়ায় ফিরে গেলেও কয়েক বছরের ভেতরে আবারও তাকে মৃত্যুর দুনিয়ায় ফিরে আসতে হবে, কারণ সবকিছু শেষ তো মৃত্যুই। মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারবে না। তাই লোকটা অ্যারিসুকে মৃত্যুকে বেছে নিতে বলে। অ্যারিসু লোকটাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। লোকটা জানায় সে একজন ওয়াচম্যান। সে জীবন মৃত্যুর মাঝামাঝি স্পেসের দেখাশোনা করে, আর সে এই দুনিয়ায় এই জন্যই আছে যাতে তাকে মরতে না হয়। অ্যারিসু বলে, অন্যদের মৃত্যুর পরামর্শ দেন অথচ নিজেই মরতে ভয় পান, হাস্যকর। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। লোকটা অ্যারিসুর কথায় বেশ বিব্রত বোধ করে। এরপরে অ্যারিসুকে সতর্কবাণী দেয়, খুব শীঘ্রই দুনিয়ায় এমন কিছু ঘটতে চলেছে যার কারণে প্রচুর মানুষ মারা যাবে, ফলে এই জায়গাটাও মানুষে ভরে উঠবে। অ্যারিসু জিজ্ঞেস করে দুনিয়ায় কি ঘটতে চলেছে। লোকটা এক্স্যাক্টলি কিছু বলে না, তবে ধারণা দেয় উল্কাপাতে অ্যারিসুদের সাথে যা ঘটেছিল তার চেয়ে অনেক বড় কিছু ঘটতে চলেছে। তো এরপরে লোকটা আবারও মুখ দিয়ে একটা শব্দ করে এবং সময় চালু হয়ে যায়, ফলে দুর্যোগও শুরু হয়ে যায়। লোকটা অ্যারিসুকে বলে, তোমার পথ বেছে নাও। তবে অ্যারিসু উসাগিকে না নিয়ে ফিরতে চাইছিল না। মরতে হলে সে উসাগির সাথেই মরে যাবে, তাই সে আবারও পানিতে ঝাঁপ দেয়। উসাগি ঘূর্ণির দিকে ভেসে যাচ্ছিল, তাই অ্যারিসু প্রাণেপণে সেদিকে এগিয়ে যাচ্ছিল। উসাগি ছাড়াও এই বানের পানিতে মাতসুয়ামাও ভেসে এসেছিল। সে অ্যারিসু আর উসাগিকে আলাদা করতে চাইছিল। সে তো বুঝে গিয়েছিল সে মারা যাবে, এই জন্য সে উসাগিকে চেপে ধরে ঘূর্ণির দিকে টানতে শুরু করে। তবে উসাগি এবং অ্যারিসুর একে অপরের প্রতি টান দেখে মাতসুয়ামার মন দুর্বল হয়ে পড়ে। এছাড়া উসাগির মাঝে সে নিজের স্টুডেন্টের ছায়া দেখছিল, তাই শেষ পর্যন্ত সে একটা পাথর চেপে ধরে থেমে যায়। এরপরে অ্যারিসু চলে আসলে সে উসাগিকে অ্যারিসুর হাতে তুলে দেয়। মাতসুয়ামার আসল দুনিয়ায় ফিরে যাবার আর কোনো ইচ্ছে ছিল না, তাই সে নিজেকে ছেড়ে দেয় এবং ঘূর্ণির মাঝে তলিয়ে যায়। অ্যারিসু আর উসাগি বহু কষ্টে পাথরের খাঁজ বেয়ে ওপরে উঠে আসে। এ সময় উসাগি তার মৃত বাবাকে হ্যালুসিনেট করে। কল্পনায় বাবা উসাগিকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। এতে উসাগি অনেক মোটিভেটেড হয়ে যায়। এরপরে উঠে আসার পরে তারা ভাসতে ভাসতে জীবনের পথের দিকে যেতে থাকে। ওয়াচম্যান লোকটা অ্যারিসুকে মৃত্যুর বিপরীতে এই পথটাই দেখিয়েছিল। এই পথে গেলে সে আসল দুনিয়ায় ফিরতে পারবে। তো সেই পথে যেতে যেতে হঠাৎ অ্যারিসু আসল দুনিয়ায় ফিরে আসে এবং তার জ্ঞানও ফিরে আসে। সামনে তখনও আন বসেছিল। আন জানায় অ্যারিসু ঠিক সময় ফিরে এসেছে, আর কয়েক সেকেন্ড লেট হলে অ্যারিসু আর এই দুনিয়ায় ফিরতে পারত না। অ্যারিসু উঠে দ্রুত হাসপাতালে উসাগির কাছে চলে যায়। সে উসাগির পাশে কিছুক্ষণ বসতেই উসাগির জ্ঞান ফিরে আসে এবং বলে, আমার খিদে পেয়েছে, আমি মিজান ভাইয়ের হোটেলে 1 পিস মাংস, আলু আর ঝোল দিয়ে ভাত খাবো।
উসাগির কথা শুনে অ্যারিসু হেসে ফেলে। তবে উসাগি কোমা থেকে জেগে উঠলেও মাতসুয়ামা মারা যায়, যেহেতু সে বর্ডারল্যান্ডেও মারা গিয়েছিল। এরপরে বেশ কয়েক মাস কেটে যায়। তারা দুজনেই স্বাভাবিক হয়ে যায়। উসাগির গর্ভের সন্তান বড় হচ্ছিল, তাই দুজনে জমিয়ে বসে বাচ্চার নাম ঠিক করছিল। এরই মধ্যে আবার অ্যারিসুর অফিস টাইম হয়ে যায়, তাই সে দৌড়ে বেরিয়ে যায়। এদিকে ফাইনাল গেম শেষ করা বাকি প্লেয়ারেরাও সুন্দর ভবিষ্যৎ পেয়ে গিয়েছিল। নাবু গ্র্যাজুয়েশন শেষ করেছে, ইউনা বয়ফ্রেন্ডের সাথে ভালো সময় কাটাচ্ছে। খুব শীঘ্রই তাদের বিয়েও হবে। সাচিকো এবং রেইও নিজেদের কাঙ্ক্ষিত জীবন পেয়ে গিয়েছে, তাই বলা চলে দুনিয়ায় ফেরার পরে তাদের সবার জীবন বদলে গিয়েছে। যাই হোক, এদিকে অ্যারিসু নিজের অফিসে গিয়ে দেখে আজকে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট এসেছে। আসলে অ্যারিসু এখন কনসালটেন্টের কাজ করে। সে বর্ডারল্যান্ড থেকে ফিরে আসা মানুষদের কাউন্সেলিং করে। তবে আজকে তার জন্য স্পেশাল দিন, কারণ আজকে তার পুরনো গেমমেটরা এসেছিল। কুইনা, আগুনি, হেইয়া, নিরাগি, চিশিয়া সবাই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছে। বিশেষ করে নিরাগি আর আগের মতো হারামি নেই। সে এখন জীবনের মানে বুঝতে পেরেছে। তো কাউন্সেলিং শেষ করতেই হঠাৎ পুরো অফিসটা কেঁপে ওঠে। তারা বুঝতে পারে মৃদু ভূমিকম্প বয়ে গেল। তারা টিভিতে নিউজ চালু করে দেখে ইদানিং প্রায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটছে। বিজ্ঞানীদের ধারণা খুব শীঘ্রই হয়তো এর প্রভাব মারাত্মক আকার ধারণ করবে এবং অনেক ক্ষয়ক্ষতি ঘটবে। নিউজ শুনে অ্যারিসু বেশ বিচলিত হয়ে পড়ে। সেই সাথে অ্যারিসু এবং উসাগির গল্প এখানেই শেষ হয়ে যায়, কারণ অ্যালিস ইন বর্ডারল্যান্ডের জাপানিজ ভার্সন আর হয়তো আসবে না। তবে এটার আমেরিকান ভার্সন আসার চান্স আছে, কারণ সিজনের লাস্টে আমেরিকায় একটা রেস্টুরেন্টে কাস্টমারের প্রচুর চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল একজন ওয়েটার। আর এই ওয়েটারের নাম হলো অ্যালিস। অ্যালিসের জাপানিজ ট্রান্সলেট হলো অ্যারিসু। এতদিন অ্যারিসুকে নিয়ে বর্ডারল্যান্ডে গেম খেলা হয়েছিল। এবার হয়তো আমেরিকান ভার্সন অ্যালিসকে নিয়ে যাওয়া হবে বর্ডারল্যান্ডের ভয়ঙ্কর এবং নৃশংস দুনিয়ায়। তাছাড়া পৃথিবী জুড়ে দুর্যোগের পূর্বাভাস শুরু হয়ে গেছে। তবে কি সেই ওয়াচম্যানের ভবিষ্যৎবাণী সত্যি হবে? কারণ সে বলেছিল কয়েক বছরের ভেতরে দুনিয়ায় এমন কিছু ঘটবে যাতে প্রচুর মানুষ মারা যাবে। তবে কি এইসব ভূমিকম্প সেই দুর্যোগেরই পূর্বাভাস? দর্শক, আপনাদের কি মনে হয়? অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিরিজের 3টি সিজনই আমরা এক্সপ্লেন করেছি। আর এই 3টি সিজনে একটা ব্যাপার কমন, দুনিয়া অনেক স্বার্থপর জায়গা। তবে দুনিয়াতে ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস, ভরসার পাল্লাটাই বেশি ভারী। আর জীবন কখনো একই গতিতে চলে না। আপনার জীবনের পতন আছে মানে একদিন ঠিকই উত্থান ঘটবে। শুধু আপনার তীব্র ইচ্ছে এবং নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। আশা করি এই সিরিজটি আপনাদের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।